কথা শুরু। আজকে আমার সাথে আছে আমার বাল্য বন্ধু খালিকুজ্জামান। মোহাম্মদ খালিকুজ্জামান তার দীর্ঘ একটা জীবন। ছোটবেলায় এক স্কুলে পড়েছি, তারপর সেখান থেকে আবার ক্যাডেট কলেজ, তারপরে হঠাৎ হারিয়ে যাওয়া ও সমুদ্রে ঘুরে বেড়াতে শুনেছি। আমি মাটিতেই ছিলাম। আবার পরবর্তীতে এই গত বেশ কিছু বছর, আমার মনে হয় 90-এর পর থেকেই পুনরায় যোগাযোগ, তার মানে সেটাও 25 বছর কম করে হলো। সো ওর সাথে অনেক দিনের পরিচয় থাকলেও ওর অনেক জীবনের অনেক কিছু আমার কাছে অজানা, এবং আমার সাথে ওর আলাপচারিতাতে যাওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার মাধ্যমে সে যে জীবনটা পেরিয়ে এসছে তার মাধ্যমে সমাজ এবং অন্যান্য মানুষদের সম্পর্কে অন্যান্য বিভিন্ন অঙ্গন, বিশেষ করে যে অঙ্গনগুলোতে সে বিচরণ করেছে, সেই জিনিসগুলো সম্পর্কে আরো অধিকতর জানা। এবং সেই উদ্দেশ্যেই আজকের আলোচনাটা কেবল শুরু। এবং আমি চাইছিলাম খালিক যে তোর ছোটবেলা, আমি যতদূর বুঝি খুলনাতে তোর সাথে আমার সেই সেন্ট জোসেফ স্কুলে প্রথম যোগাযোগ যখন ক্লাস 3-তে। তুই কি ক্লাস 3-তেই তো জয়েন করলি, তাই না? 1963। 1963-তে তখন আমরা ক্লাস 3-তে, হ্যাঁ রাইট। কারণ 64, 65 হচ্ছে 4-5, না 66-এ কিন্তু আমরা 7-এ চলে গেলাম। তার মানে তুই ক্লাস 4-এ এসে জয়েন করলি, মনে হয় তাই। আর তার আগে সম্ভবত তদানীন্তন পশ্চিম পাকিস্তানে তোর বাবা পোস্টিং ছিল, এবং সেই সময় কিছু বছর ওখানে কাটাতে হয়েছে। তারপরে তো এখানে আসার পরে ক্যাডেট কলেজ। তা আমার জাস্ট জানার ইচ্ছা, যদি খুব ব্রিফলি ওই ছোটবেলাটা কোথায়, কিভাবে, কাদের সংস্পর্শে গড়ে উঠলি। মানে আমি ওই ইয়ার্কি মেরে সেদিনকে বলছিলাম যেমন যে আমার স্কুলের স্মৃতিতে খালেককে মনে পড়ে স্কুলের বাইরে যে কোন পাড়ার সাথে কোন পাড়ার কি বিরোধ লাগলো, ফিরোজ আহমেদ। কিন্তু তার আগের থেকে শুরু করে যদি এবার তোর কাছে ছেড়ে দিচ্ছি। আমি একদম প্রথমে যাই। আমার জন্ম 1954 সালে নভেম্বরে। হয়তো বা 1 বছর আগেও হতে পারে, যেটা তখনকার দিনের নরমাল ছিল 1 বছর কমানো। হয় তুই আমার থেকে 2 মাসের ছোট, না হলে 10 মাসের বড় হয়েছে। এটাই হবে। তো সেই ইয়েতে আমার জন্ম দিনাজপুরে, এবং আমি আমার স্কুল শুরু করে, আমার বাবা দিনাজপুরে পোস্ট ছিলেন। তারপর আমার বাবা পাকিস্তানে বদলি হয়ে যায়, কিন্তু আমরা তখন পাকিস্তানে যাই নাই সম্ভবত। তখন সেটাই নর্মাল ছিল, ফ্যামিলি রেখে তারপরে যেত, তারপর ওখানে সব গুজগাছ করার পরে ফ্যামিলি যেত। আমরা কুমিল্লায় চলে গিয়েছিলাম। আমার স্কুল আমি শুরু করি কুমিল্লাতে আওয়ার লেডি অফ ফাতেমাতে 1958 সালের নভেম্বর, এবং 1960 সালে আমি চলে যাই যে পাকিস্তানে। পাকিস্তানে 3 বছর ছিলাম। পাকিস্তানে 3 বছর ওইখানে ইট ওয়াজ ডিফারেন্ট। তখন আমাদের জন্য একটা বিরাট পরিবর্তন। কেবল আইয়ুব খানের যে সামরিক আইন চালু হলো। আইয়ুব খানের সামরিক আইনটা আমরা পেয়েছি কুমিল্লায়। আমার স্পষ্ট খেয়াল আসছে যে তখন ছোট ছোট এখন যেটাকে আমরা আর্মার্ড পার্সোনাল ভ্যান বলি, আমরা বলতাম তখন এটাকে সাজোয়া গাড়ি। হ্যাঁ, বাংলাতে সাজোয়া গাড়ি। সাজোয়া গাড়ি। তো আমাদের বাড়িটা ছিল, আমাদের বাড়ি যেটা আমাদের বংশগত যে বাড়ি, সে বাড়িটা ছিল কুমিল্লার মেন ঝাউতলা বলে, পুলিশ লাইন থেকে কান্দিরবাগ পর্যন্ত। ওইখান দিয়ে ওরা মহড়া দিত, কারণ দ্যাট ওয়াজ দ্য মেন হাই স্ট্রিট বলে যেটা বলে আর কি। তো এই আর্মিরা মহড়া দিত।
আমরা প্রথম দিকে ছোট বাচ্চা, আমরা ভয় পেতাম না, প্রথম দিকে ভয় পেতাম না। আমরা সবাই দল বেঁধে সামনে এসে হাত নাড়াতাম। তারপরে যেটা হয়, সামরিক শাসনে যেটা হয়, প্রথম দিকে সব ভালো থাকে, সাপোর্ট থাকে, কিন্তু এরপরে ওরা মাত্রা ছাড়িয়ে যায়। মাত্রা ছাড়িয়ে যায় যে তখন লোকজনকে, ইভেন একেবারে ইনোসেন্ট লোকদেরকে মারধর করতো, মানে দেখাবার জন্য যে তারা কত পাওয়ারফুল। তখন থেকে ভয় পাওয়া শুরু করলাম। ওরে বাবা, তখন আর্মি দেখলে পালিয়ে যেতাম। প্রথমে আর্মি দেখলে সামনে এসে খুব হাত নাড়াতাম, ইয়ে করতাম, তারপরে চেঞ্জ হলো যে আর্মি দেখলে পালিয়ে যেতাম। এনিওয়ে বেশি দিন থাকতে হয়নি কুমিল্লাতে, এই মার্শালের ভিতরে। তারপর আমরা চলে গেলাম পাকিস্তানে। পাকিস্তানে গিয়ে এক সমস্যায় পড়ি আমরা। পাকিস্তানে মানে কি করাচি? করাচিতে। করাচিতে ওইখানে গিয়ে যেটা হলো, যদিও আমাদের এই স্কুলটা ইংলিশ মিডিয়াম ছিল, রেডিও ফাতেমা, কিন্তু সেইখানে বাংলা পড়ানো হতো। ওইখানে পাকিস্তানে গিয়ে কোনো বাংলার কিছুই ছিল, তোমাকে উর্দু পড়তে হবে। উর্দু তো কিছুই জানতাম না। তো এনিওয়ে শুরু করলাম উর্দুও পড়ার, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বা আমাদের জন্য থার্ড ল্যাঙ্গুয়েজ আর কি। সেই থার্ড ল্যাঙ্গুয়েজটা উর্দু দিয়ে। পাকিস্তানের অনেক স্মৃতি আছে, পাকিস্তানে অনেক জায়গায় গিয়েছি, পাকিস্তানের বন্ধু ছিল, স্কুলের বন্ধু ছিল, এবং তবে এর মধ্যে বড় একটা ইয়ে হলো যে এই যে আমাদের বেনাজির ভুট্টোর যে হাজবেন্ড আসিফ জারদারি, হ্যাঁ জারদারি ছিল আমার পাশের বাড়িতেই জারদারিরা থাকতো। ইনফ্যাক্ট আমাদের যে বাড়িটা ছিল, আমরা জারদারির বাবা রহিম সাহেবের ভাড়াটে ছিল করাচিতে। এবং রহিম সাহেব ভালো মানুষ ছিলেন, আমাদেরকে খুব আদর করতেন। কিন্তু জর্দারির ব্যাপারে, উনি ব্যবসায়ী ছিলেন, উনি জমিদারি ছিল তাদের, মানে সিন্ধে, হায়দ্রাবাদে তাদের অনেক বড়। আমাদের যাওয়ার সুযোগও হয়েছিল। তো উনি ভালো মানুষ ছিলেন, যাই না আমাদের জন্য ভালো ছিল। কিন্তু আসিফ আমাদের 2 বছর কি 3 বছর বড় হবে। এবং আসিফের ব্যাপারে একটা জিনিস বলতে হয় যে সে ছিল একটা, অনেকে যেটা আমরা এখন বলি যে বহুবলী, মাস্তান না। আচ্ছা, মাস্তানটা হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু বহুবলী এটা বংশভাবে আর কি চলে আসছে বহুবলী। কিন্তু দান খয়রাতের কি অভ্যাস ছিল? হ্যাঁ, দান খয়রাত করতো, প্রচুর দান। রহিম সাহেব করতো। আচ্ছা, ইয়ে না, আসিফ না, রহিম সাহেব করতো। রহিম সাহেবের এখানে প্রতিদিন আমরা দেখতাম বিকালের দিকে অনেক লোক এসে বসে থাকতো। এবং এটা আমি তো 1960 সালের কথা বলছি, তখন করাচি ওয়াজ ইনফেস্টেড উইথ মুহাজির। এবং আমাদের দেশে যেরকম বস্তি, ওরকম অর্গানাইজড বস্তি ছিল না। রাস্তার দুপাশে ওরা শ্যাক বানিয়ে থাকতো, এবং কোনো ইয়ে ছিল না, যে কোনো জায়গায় পেতো সেখানে থাকতো। আমরা দেখতাম হাজী সাহেবের বাড়ির সামনে লাইন ধরে ওরা জমায়েত হতো, হাজী সাহেব তাদেরকে দান খয়রাত করতো। আর হাজী সাহেব দেখলেই ডাকতেন, যেতাম, বলতো ব্যাঠো জলেবি খাও। ওদের তখন মানে আমাদের যেমন রসগোল্লা, ওদের হচ্ছে খাওয়া মানে মিষ্টি খাওয়ানো মানে জিলাপি খাওয়ানো। তো সেদিক দিয়ে ভালো ছিল। কিন্তু আমরা ওই আসিফের, উই ওয়ার স্কেয়ার্ড অফ আসিফ, কাছাকাছি যেতাম না। এবং ওই যে আমি আসিফের কথা এই জন্য বলছি
যে পরবর্তী জীবনে কিন্তু আমার উপরে অনেকটা আসিফের ইনফ্লুয়েন্স আছে, সেজন্য আমি আগে ব্যাকগ্রাউন্ডটা বললাম। এটা কি এরকমই যে ওই পকেট নিঃস্ব কিন্তু মাস্টারটা রপ্ত করে ফেলেছি, মানে রহিম সাহেবের নাই, পিতৃত্ব এবং অর্থ নাই, কিন্তু বাকিটা আছে। এনিওয়ে, তারপরে তো আমরা কিন্তু পালিয়ে পালিয়ে থাকতাম। এবং অবশ্য এই আরো একটা বলি যে আমাদের ওই পাড়াতে কিন্তু আরো কয়েকজন খুব খ্যাতনামা ব্যক্তিত্ব ছিলেন। তার মধ্যে হচ্ছে একজন হচ্ছেন ইন্তেখাব আলম। ইন্তেখাব আলম ছিলেন পাকিস্তানের ক্রিকেটে উনি ক্যাপ্টেনও ছিলেন, পরে ম্যানেজারও ছিলেন, ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও ছিলেন। উনি ছিলেন আমাদের একদম নেক্সট ডোর নেবার। উনি ঠিক ছিলেন না, উনার বোনের জামাই, ওনার দুলাভাই, ওনার দুলাভাই ছিল তখন করাচির ডিএসপি। আর আমার বাসার থেকে কিছু দূরে ছিল হানিফ মোহাম্মদ আর ভাইদের বাড়ি। আরেকজন খ্যাতনামা ব্যক্তি ছিলেন, ব্যক্তিত্ব, রুনা লায়লা। এটা তো অবশ্যই বিশিষ্ট। তার মানে তুই রুনা লায়লা দেখে আসছিস। আমরা আমরা মানে রুনা লায়লার বাবা ছিলেন এমদাদ আঙ্কেল। এমদাদ আঙ্কেল আর আমার বাবা ওনারা কলিগ ছিলেন, তো সেই ক্ষেত্রে আমাদের যাওয়া আসা ছিল। রুনা লায়লা আমার যেটা বলছিলাম, আমার 1 মাসের বড়। এই হলো করাচির। আর পাকিস্তানে আর এমনিতে মোটামুটি ভালোই দিন কেটেছে, কিন্তু তেমন না। তবে সবচেয়ে বড় যে একটা ইম্প্যাক্ট আমাদের ভিতরে রেখে দিয়েছিল সেটা হলো যে পাকিস্তানে কিন্তু সবাই, আমাদের একটা নাম ছিল, আমার সবাইয়ের একটা নাম আছে, কিন্তু তোর কি নাম ছিল? না, আমার নাম খালেক যেরকম, কিন্তু ওই নামে তারা ডাকতো না। ওটা বলতে ও যে বাঙালি হ্যাঁ না, ও বাঙালি কো বুলাও, বাঙালি কা বেটা কো বুলাও। মানে আমাদের একটা নাম আছে, আমাদের একটা আইডেন্টিটি আছে, সেইগুলো না, ওইটা বাঙালি। এই একটা জিনিস ছিল, এই জিনিসটা আমাদের খুব খারাপ লাগতো। আরেকজন আমার প্রতিবেশী ছিলেন যে গুল সাহেব। আমি জানি না আমাদের বয়সী যারা আছে তখন তাদের মনে থাকতো পাকিস্তানে খুব একটা ফেমাস চাদর পাওয়া যেত, গুলটেক্স। হ্যাঁ, গুলটেক্সটাইল। গুলটেক্সের চাদর পাওয়া যেত। এখন গুলজার সাহেব ছিলেন গুলটেক্সের মালিক, পাঞ্জাবি ছিলেন এবং খুব ভালো ছিল, অসম্ভব ভালো ছিল। কিন্তু একটা জিনিস, ওই পাড়াতে তাহলে যে অনেকগুলো ক্রিকেটার ছিল, সেটার প্রভাব পড়েনি? ওইটার প্রভাবটা পড়েছে মানে কি, আমরা ওই আমাদের পাশে ওই ডিএসপি সাহেবের বাড়ির পাশে বিরাট বড় মাঠ ছিল। ওই মাঠেই হানিফ মোহাম্মদ, ফজল মোহাম্মদ ওরা আসতো প্র্যাকটিস করতে। ইন্তেখাব আলম, এবং ওই পাড়াতেই গায়িকা ছিল, কিন্তু গানেরও প্রভাব পড়েনি। না, গানের প্রভাবও পড়েনি, ক্রিকেটও তো কেবল আসিফ জারদারির প্রভাবটা পড়েছিল। খালি আসিফ জারদারি মানে একটা ইম্প্যাক্ট রাখতে পারছে। আসিফ জারদারি, আমি ওইটাতে আসবো কিরকম ইম্প্যাক্ট রেখে, দিস ইজ ফিলসফি। আই এম শিওর তোর যারা অ্যাসোসিয়েট আছে সাইকোলজিতে লেখাপড়া করেছে, যারা জানে, তারা এটাকে খুব ভালোভাবে বলতে পারবে। 63-তে আমি খুলনায় চলে আসলাম। এটা কি বাবা ট্রান্সফার হলেন? বাবা ট্রান্সফার হয়ে চলে আসলেন খুলনায়। খুলনায় এসে খুলনা একটা বিরাট বড় ইম্প্যাক্ট, আমার লাইফের সবচেয়ে বড় ইম্প্যাক্ট আমার আজ পর্যন্ত।
ওই 63 থেকে 2020 পর্যন্ত যত ভালো খারাপ, খারাপের মাত্রা অনেক কম, ভালো যতগুলো আছে এটা কিন্তু খুলনার প্রভাবে আমার কাছে আসছে। শুনে প্রীত হইলাম। হ্যাঁ, বল। এবং প্রথম ইম্প্যাক্ট যেটা, সেটা আমি বলি, আমরা এসে তখন যা ছিল যে সরকারি বাড়িঘর রেডি থাকতো না, সার্কিট হাউসে উঠতে হতো। আর তখন সার্কিট হাউসে এরকম সিকিউরিটির কোনো বালাই ছিল। সার্কিট হাউসের ঠিক সামনে একটা বিরাট মাঠ আছে, এখনো আছে, যেখানে ঈদের জামাত হয়, যেখানে আমরা খেলাধুলা করতাম ছোটবেলায়, যেখানে আমরা খেলাধুলা করতাম। আর পাশেই হচ্ছে আউটার স্টেডিয়াম, তারপরে হচ্ছে স্টেডিয়াম, অপোজিটে সবুজ সাহেবের বাড়ি। আমরা যখন আসি তখন ছিল সেই আষাঢ় মাস, বৃষ্টি। জীবনে কখনো এত বৃষ্টি দেখি নাই। বৃষ্টিটা, যে এই পুরোনো সার্কিট হাউস, যেটা পুরোনো সার্কিট হাউসের সামনে বড় একটা বারান্দা ছিল, তো ওইখানে বসে বৃষ্টি দেখতাম আর খুব আনন্দ লাগতো। আর আরেকটা জিনিস যেটা একটা বড় ইম্প্যাক্ট আমাকে রেখেছে, সেটা হলো সময় মনে হয় হেলিপোর্টটাও পাশে হলো। হেলিপোর্টটা তখনও হয় নাই, হেলিপোর্টটা 64-এ হলো। 64-এ হলো, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, 64-এ আমার মনে আছে। আমি গিয়েছিলাম হেলিপোর্ট যেদিন নিয়ে হয়, সেদিন প্রেসিডেন্ট কেনেডির অ্যাসোসিনেশন হয়েছিল। ওই দিনই মনিম খান সাহেব এসেছিল। উনি নেমে আমার বাবাকে বললেন যে, জামান সাহেব, কেনেডিকে তো গুলি মেরে দিয়েছে। আমার এখন ইয়েটা খেয়াল আছে। কিন্তু আমার লাইফে বড় একটা ইম্প্যাক্ট যেটা হলো, সাইকোলজিক্যাল ইয়ে করতাম, পাকিস্তানে আমরা কিন্তু সিকিউরিটি বেষ্টনীর মধ্যে থাকতাম, এবং আর্ম সিকিউরিটি। কোনো কারণ ছিল, অ্যাবসলিউটলি ফর নো রিজন, জাস্ট টু ওই যে বাহুবলী ইয়েটা, ওই ট্রেডিশনটা, হ্যাঁ, রহিম সাহেবের চারিপাশে বন্দুক নিয়ে লোক থাকতো, আসিফ জরদারির চারিদিকে বন্দুক থাকতো, সে নিজেও বন্দুক নিয়ে থাকতো। সর্দারি প্রথা একদিকে, তারপরে আবার ইন্তেকাব মামু ছিল ডিএসপি শালা, ওখানেও তাই হচ্ছে। আমার বাবাও সিকিউরিটি পেত। তো ওইখানে দেখতাম যে ওই মুহাজিররা আমাদের পাশে ঘিসতে পারতো না। এখন যেটা আমাদের দেশে অনেকদিন পরে আসছে, আগে ছিল না, আগে সেটা ছিল না, আমি সেটা বলতে চাচ্ছি। আগে যেটা ছিল, পরে আবার এখন আসছে। তখন আমরা দেখলাম যে সার্কিট হাউসে বৃষ্টি, আমরা বারান্দায় বসে আছি, আর সামনে যারা হকার, ওই বাতাবি লেবু বিক্রি করে, ওরা এসে সার্কিট হাউসের বারান্দার মধ্যে বৃষ্টির থেকে শেল্টার নিচ্ছে। Nobody is telling them anything. ওদেরকে দূর করছে না কিন্তু কেউ। কারণ তখন সবাই তো বাঙালির ভিতরে আসছে। হ্যাঁ, আমরা সেই একটা বড় জিনিস আমরা তখন বললাম যে এটা কি, যে কোনো সিকিউরিটি নাই, মহা আনন্দ। সেই যে আমার একটা, এই যে এদের সাথে একটা, এই গ্রুপের সাথে যে আমার একটা সংস্পর্শতা আসছে, সেই জিনিসটা এখনো রয়ে গেছে। So that has played a very effective role in my life. এখন কিন্তু আমি এদের সাথে অনেক স্বচ্ছন্দে থাকি। ওই প্রথম আর কি সাধারণ কাতারে নামার এবং যোগাযোগ তৈরি হওয়ার, সেটা খুব ভালো একটা ইয়ে, যে কিন্তু ওটা আবার স্কুলে গিয়ে আবার উল্টোটা হয়েছে। কেমন? স্কুলে গিয়ে উল্টোটা হলো কি, আমরা যখন স্কুলে গেলাম, this is also a lesson, psychological lesson, যেটাতে আবার সবাই বলে যে তোর
all complexes are inferiority complex. Superiority complex বলে কোনো কিছু নেই। all complexes শুরু হয় inferiority complex থেকে। ওই যে ওইখানে এই যে পাকিস্তানে আসিফ জারদারি, সোহেল হচ্ছে ইন্তেখাব আলমের ভাগ্নে, ওদের কাছে আমরা একটু ভয়ে ভয়ে থাকতাম, ইনফিনিটি কমপ্লেক্সটা আসা শুরু করলো। তারপর যখন বাংলাদেশে আসলাম তখন ওই ইনফিনিটি কমপ্লেক্সটাকে মানে কমাবার জন্য সুপিরিয়রিটি কমপ্লেক্স, মানে আমি সুপিরিয়র, আমি পাকিস্তান থেকে এসেছি, এই একটা জিনিস আসলো স্কুলে। এবং সেইখানেই আর কি যে তুই যেটা বলিস যে মাস্তান, আমার ওই আসিফ জারদারির ব্যাকগ্রাউন্ড, মাস্তানি ব্যাকগ্রাউন্ড, ওইখানে আসিফ জারদারি বহুবলি, এখানে আমি বহুবলি। না বুঝছি, দ্যাট মেক সেন্স। এই পার্টটা বুঝলাম যে এর গোড়াতে কোথায়, কারণ আসিফের সাথে আবার গোড়াটা কিন্তু আসিফ জারদারি। হ্যাঁ, এটার কাহিনী মুস্তাক আমাকে কিছু বলছিল, ওর পেট্রোতে ওর সাথে একই ব্যাচে, কেন নিশ্চয়ই 2 বছর ড্রপ দিয়ে তারপরে পড়েছে। তাই এই বিষয়গুলো কিছুটা ওই বয়সে যেগুলো দেখেছে সেগুলো তুলছিল। এনিওয়ে, তারপরে যখন খুলনাতে আসলি, খুলনাতে তো খুলনাতে আসার পরে খুলনা ওয়াজ এ টোটাল লাইফ চেঞ্জার ফর মি। খুলনাতে আসা, মানে যদিও আমার বাবা অনেক বড় সরকারি অফিসার ছিলেন, কিন্তু আমার বাবা মা কোনোদিন কিন্তু কারোর সাথে মিশতে বারণ করেনি। এবং আমার বন্ধুদের মধ্যে তুই যেমন ছিলি, আবার কিন্তু সেই ওই যে সাতক্ষীরা ঘোষের ছেলেও আমার সাথে ছিল। আবার এই যে তখন তোর খেয়াল আছে ওই যে বিরুদাদের বাড়ি, হ্যাঁ ওখানে ছোট্ট মাঠ ছিলেন একজন, মাঠটার পাশে বলাইদা গোলকিপার ছিল। হ্যাঁ, বলাইদা গোলকিপার, বিরুদাও গোলকিপার ছিল। হ্যাঁ, কিন্তু বলাইদা পরে চলে গেল ইস্ট বেঙ্গলে। হ্যাঁ, ইস্ট বেঙ্গলে চলে গেল, আর বিরুদা রয়ে গেল। তো দ্যাট ওয়াজ অলসো এ স্লাম। ওইটা ইট ওয়াজ টাইপ অফ ইসলাম। হ্যাঁ, গোলের ইয়ে ছিল। আমার কেন জানি না এই জায়গাগুলোতে কনফিউশন লাগে। তুই দেখ, একটা হচ্ছে কৃষ্ণাদি ছিল ওই পাশে যেতে গেলে, সেখানে আমার জানা মতে এটা ওনাদের জায়গা ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি বিভিন্ন পলিটিক্যাল কারণে আমার মনে হয় বেহাত হতে শুরু করে। কেউ দখলি নেওয়ার ধান্দাতে ওই সময় জমিগুলো নেয়। এবং বিরোধীদের ব্যাপারটা আমার জানা মতে বিরোধীদের ব্যাপারও ওইরকমই ছিল। ওইটা ঠিক, ওইখানে কিন্তু ওই সব গোলের ছাউনি ছিল। হ্যাঁ, গোলপাতা দিয়ে ঘরগুলা। আমি কিন্তু অনেক সময় ওখানে কাটিয়েছি। হ্যাঁ, খুলনাতে নরমাল বাসাতেও অনেক জায়গাতে ওই গোলপাতার ছাউনি দিয়ে, যেরকম ইসলামদের বাসা, মনিরুল আর ইসলামদের যে বাসাটা সেন্ট জোসেফস বাবুখান রোড আর ইসের মাঝে, কৃষ্ণাদিদের বাসার মাঝে, ওই জায়গাতেও কিন্তু এরকম ধরনের গোলপাতার ছাউনি ছিল মধ্যবিত্ত পরিবারে, কারণ কুল ছিল এবং গোলপাতাটা অনেক ইজিলি অ্যাভেলেবল। অনেক গরমকালে ঠান্ডা আর শীতকালে গরম টেম্পারেচার। হ্যাঁ, তো সেইখানে আমার মানে যেটাকে আমরা বলি আমজনতার সাথে আমার একটা নেতা সুলভ চরিত্র আস্তে আস্তে তৈরি হলো। নেতা সুলভ আস্তে আস্তে তৈরি হলো মানে কি, আবার আমার আরেক বন্ধু ছিল, তোদের বন্ধু, ও ছিল ফিরোজ খান নুন। পরে সে আবার ৭১-এর পরে এফিডেভিট করায় খান নুনটাকে বদলে ফিরোজ আহমেদ হয়ে গেল। হ্যাঁ, ফিরোজ আহমেদ ব্যারিস্টার, পরবর্তীতে অ্যাডভোকেট হলো। কেউ একটু ওই জাতীয় ছিল আর কি। মানে আমরা বেশ ওই যে মোটা বেল্ট পরতাম, হাতের মধ্যে আংটি পরতাম। আবার ওই আমাদের আরেক বন্ধু ছিল, ওর নাম ছিল ওয়ালিদ ছিল তো এই কমার্স কলেজের উল্টা দিকের রাস্তায়। কমার্স কলেজের উল্টো দিকে ওয়ালিদ ছিল।
কি রুকনউদ্দিন উকিল সাহেবের ছেলে। হ্যাঁ হ্যাঁ, রুকনউদ্দিন উকিল সাহেবের রুকনউদ্দিন ছেলে, উকিল। খালিদ ওর ওয়ালিদ। বড় ভাইটা ছিল খালিদ। হি ওয়াজ এ কনফার্ম মানে মাস্তান, মানে হি ইউজ টু লিড টুটপাড়া গ্যাং। তা এখানে খুলনায় তখন মোট 2টা গ্যাং ছিল, টুটপাড়া আর বানে খামার নাকি? টুটপাড়ার বাইনে খামার। বাইনে এই খামার লিড দিত রাখাল হাজির ছেলেরা, আর টুটপাড়া লিড দিত খালিদ। তো এখন এখানে বুঝ যাবে, খালিদের ভাই হচ্ছে আমার বন্ধু, তার মানে আমার কত ইয়ে। তুই তাহলে ন্যাচারাল ওয়েতে টুটপাড়া গ্যাং এর সাথে জড়িত ছিল, আমি তো টুটপাড়া গ্যাং এর সাথে আমি ইয়ে হয়ে গেলাম। কিন্তু টুটপাড়ার লিডার টুটপাড়াতে থাকতো না, থাকতো এই না, বাবু খান রোড থাকতো ওই আর যে বাবু খান রোডে, ওই যে হ্যাঁ কমার্স কলেজের উল্টোর দিকে। ওই দিকটাতে। আবার টুটপাড়া গ্যাং এর সাথে উনি ছিলেন না, বাট হি ওয়াজ অ্যাডভাইজার। তোর কবির স্যারের কথা মনে আছে? ফাতেমা স্কুলে ছিল, ফাতেমা হ্যাঁ স্কুলের স্যার ছিল কবির স্যার, আমি কবির মনে স্যার। করতে চেষ্টা করছি। স্কাউটিং টিচার ছিল ওদের। আচ্ছা, আমাদের যেমন গোরা স্যার ছিল, আমাদের গোড়া স্যার ছিল। হ্যাঁ, আমি যেরকম ফাতেমা ফাতেমাতে, স্কুলে হ্যাঁ এই পাশে তো সেন্ট জোসেফস এর ভিতরে গোড়া স্যার ছিলেন। তো কবির স্যার আবার ওই টুটপাড়া গ্যাং এর ইয়ে ছিল, অ্যাডভাইজার। ও আচ্ছা, ওই দিক দিয়ে বাচ্চু ভাই। ওই সময় গ্যাং এর রোল গুলা কেমন ছিল? গ্যাং এর রোল ছিল যে ওই ডমিনেন্স। মানে কিন্তু ওদের সোর্স অফ পাওয়ারটা কি, মানে আমি যে পিটে আসলাম শুধু শুধু, নাকি আমার কিছু লুটপাট, নাকি আমি আহ, কিছু আমি ঠিক বুঝতে চেষ্টা করছি ওই সময় গ্যাং গুলা কি বাট করতো। তখনকার গ্যাং গুলো ওয়াজ এ বিট ডিফারেন্ট। হ্যাঁ, কি টাইপের? ডিফারেন্ট ছিল যে গ্যাংগুলো কিন্তু অধিপত্য নিয়েই থাকতো। ওরা কিন্তু ওই যে ফিনান্সিয়াল মাস্তানির মধ্যে যেত না। তাহলে আধিপত্যটা কিসের উপরে? আমার ওই আধিপত্য এলাকার কোন ওই মেয়েদেরকে এলাকায় আমি যেতে দিব না, নাকি আমি সেটা তো আছে। আমার আমার পাড়ায় এসে তুমি বিল্ডিং মারবা, সেটা কি হবে? ওটা এটা তখন তো বুঝলাম, ওইটা হ্যাঁ। বুঝলাম একটা ধরনের জিনিস। আর কি থাকতে পারে? জমি জমা কি তারপরে ছিল কয়েক, মানে আন্ডারলাইন আমরা যতদূর জানি জমি জমা নিয়ে কিন্তু ওরা কোনো ইয়ে কোনো করতো কিছুই না, হয়নি? বরং ওরা কিন্তু তখনকার ওই যে মিটমাট ফয়সালা, হ্যাঁ বিচার, হ্যাঁ। এইগুলি তারাই করতো। তাহলে ওই শহরের পলিটিক্যাল লিডাররা এটার সাথে কিভাবে, কারণ আমি বুঝি যেটা এরা কোনো না কোনো ভাবে এক ধরনের লিঙ্ক ছিল, কারণ ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ওই যে যেমন না রাখাল হাজির গ্যাং, হ্যাঁ না টুটপাড়া গ্যাং। আমাদের তো খুলনায় তো তখন পলিটিক্যাল ইয়ে হলো, একটা হলো সবুর সাহেবের হুম দল, আরেকটা হলো তোর বাবার দল। হ্যাঁ, এটা দুটা খুব দুটা অপোজিট। মেন, দুইটা ইয়ে ছিল। ওটা আওয়ামী লীগের তত ইয়ে ছিল না, মানে ইনফ্লুয়েন্স হ্যাঁ, ছিল আওয়ামী না, লীগ বা খুবই নগণ্য, গ্রাম নগণ্য অঞ্চলের ইয়ে দিকে ছিল। কিছু কিছু মানে থাকতো। এই সবুজ সাহেব ছিল সরকারি দল, আর তোর বাবা ছিল তার একটা আইডিওলজিক্যাল দল। মানে এনিবডি হুজ মানে একটু হ্যাঁ, লেখাপড়া ন্যাপ করে, মোজাম্মান ন্যাপ এই হ্যাঁ, মানে ঘরানার ওরা থেকে ওই আসা। দলে মানে বেশ বিকেলে বসে চা খায় আর অনেক মাস ভালো ও ভালো কথা বল। হ্যাঁ, ওখানে আরেকটা গ্রুপ গড়ে উঠছে যেটার সাথে স্পোর্টস লিঙ্কটা হয়ে বসছে দেখছি, ওই মুসলিম লীগের বিরুদ্ধে হিরোজ, এবং এই এই খেলাগুলো হিরোজে ছিল এই যে আমাদের টুটপাড়া গ্যাং কিন্তু হিরোজের সাথে ছিল। আচ্ছা, এটা আমি বুঝতে চাচ্ছি। এবং রাখাল গাজীটা ছিল কি মুসলিম লীগের সাথে? এটা রাখাল গাজী ছিল টাউন্স ক্লাবের সাথে। টাউন্স ক্লাবটা কার সাথে ছিল? টাউন্স ক্লাবটা ছিল পলিটিক্যাল সুবুশের। ওই আচ্ছা, এটা টাউন হচ্ছে ক্লাবটা তো মনে আছে? টাউন ক্লাব, হ্যাঁ হ্যাঁ, টাউন্স ক্লাব ছিল। টাউন ক্লাবটা ছিল রাখাল হাজিদের ইয়ে। আর টুটপাড়া ছিল ওই যে হিরোজে ছিল আনিস ভাই, তোর মনে আছে হ্যাঁ কিনা? হ্যাঁ, ওইটা আনিস পুরাপুরি ভাই, বাচ্চু ভাই, এই পাশে পুরা লবিদা, হাসান আহমেদ রোডের লোকজনের অনেকেই ছিল। ওরা ছিল। সেই তো সূত্রে সেই খালিদ ওয়ালিদরাও বুঝছি খালি এখানে বড় গ্রুপ। ওই
আজকের মতো যে ফিনান্সিয়াল দাদাগিরি ওইটা কিন্তু আমার চোখে পড়ে নাই। এটা খুব পরে আসছে, অনেক পরে আসছে। আমার সাথে ছিল, এটা তোর সাথে ছিল, তুই জানিস কিনা, কালীপদকে মনে আছে? হ্যাঁ, কালীপদকে মনে আছে। কালীপদ কিন্তু এনকাউন্টারে মারা যায়। সে লেফটিস্ট ছিল। পরে দৌলতপুরে সে ওই পাট শ্রমিকের ইয়েতে ওদের সাথে করে। এটা কোন সময় মারা গেল? মানে কালীপদ মারা যায় এটা কোথায় 7 মানে স্বাধীনতার পরে, 71-এর পরে। মানে তখন একদম প্রথম যখন ইয়েটা হয় আর কি, আমাদের এক মধ্যে যে আমাদের দেশে একটা হয়েছিল, একটা ইরিগেশন প্রোগ্রাম, সেই ইয়েতে কালীপদ চলে যায়। ওরা ওইটা ওই স্বাধীনতার পর থেকে ওই রেডিক্যাল অস্ত্র ওঠার পর থেকেই বাম গ্রুপটা গুলোকে এলিমিনেট করার উদ্দেশ্যে কিছু প্রোগ্রাম তখন ছিল, এবং সেই সময় রক্ষী বাহিনীরও মনে হয় এই হওয়ার পরপরই। আর ইসের দিক থেকে কিন্তু যে জিনিসটা ইন্টারেস্টিং, আমি যেটা বুঝি যখন আমার, কারণ তুই যেরকম জননেত ইসের ছিল ভিত্তি বাইরের থেকে এসেও গড়ে তুলে ফেললি, আমি কিন্তু আবার স্থানীয়ভাবে থেকেও, কারণ আমিও তো আমার সেই যোগসূত্রতা, তুই তো কি বলে পড়ুয়া গ্রুপে ছিলি, আমি খেলাধুলার আমি খেলাধুলা করতাম, আমার মনে আছে প্রত্যেকটা খেলাধুলার মধ্যে ছিলাম আর লেখাপড়া করতাম। আর কিন্তু এইখানে যে এই জিনিসগুলো ঘটছে, ওই মাঝে মধ্যে গেটের বাইরে আসার পরে দু একটা ঘটনা দেখা, তাও আবার আমরা কিন্তু অন্য পাশটা আহসান আহমেদের দিক দিয়ে চলাফেরাটা কম ছিল, আমাদের হয়তো বাবু খান রোডের স্কুলে, সেই হিসেবে আর কি কালেভদ্রে তোর এই জিনিসগুলা, ফিরোজের ব্যাপার পরে না হয় ক্যাডেট কলেজে, যে কিন্তু তোরা ক্যাডেট কলেজে যখন তুই গেলি তখন বাই দ্যাট টাইম কি তোর আব্বার ট্রান্সফার হয়ে গেছে খুলনা থেকে? আমার বাবা তখনও ট্রান্সফার হয়নি, আমার বাবা ট্রান্সফার হয় যুদ্ধের পরে, মানে 65-এর যুদ্ধের পরে। এই পুরো পিরিয়ডে বাসায় ফেরত আসা মানে খুলনায় আসতিস তুই? খুলনায় প্রথমে পুরো পিরিয়ড না, আমার বাবা ট্রান্সফার হয় 1967 সালে। 67 সালের জানুয়ারি মাসে ট্রান্সফার হয়। আমরা খুলনায় 2টা টার্ম পেয়েছিলাম, খুলনায় ফেরত আসছি, তারপর থেকে ঢাকায় চলে আসতাম। ওই দিক থেকে মানে আমরা যেটা বলতেছি যে খুলনা মানে আমার লাইফে যে অ্যাকচুয়ালি মানুষের সাথে মেলামেশা, সুখ দুঃখ, মাস্তানি, এগুলি কিন্তু সব আমার ডেভেলপমেন্টটা হয়েছে খুলনা থেকে। আমি আসলে এই প্রথম পর্বটাকে এখানে ইতি টেনে দ্বিতীয় একটা পর্ব নিয়ে কিছু আলাপ তুলি তোর সাথে। সেটা হচ্ছে যে খুলনা, আমি পাকিস্তানের পার্টটাকে বাদ দিই, খুলনায় যে লোকগুলোর সাথে যোগাযোগ বিভিন্ন সময় হয়েছে, একটা জিনিস আমাকে খুব করে, মানে এটা ভাবায়, এবং তুই হয়তো আরো বেশি দেখবার সুযোগ পেয়েছিস পরে, বিশেষ করে শ্বশুর বাড়ির সাতক্ষীরা বারাসত ওই লাইনের সাথে যোগাযোগ হওয়ার ফলে হয়তো আরো বেশি দেখবার সুযোগ হয়েছে। তুই তোর মামা শ্বশুরদের বা অন্যদের প্রত্যেকেরই খুলনার কম্পোজিশনটার ভিতরে মানে অনেক ধরনের মিশ্রণ দেখি। আমি একটু খুলে বলি, বিশেষ করে পার্টিশনের তার প্রভাব, বাইরের থেকে আসা লোক, কেউ শুনি আগে আসছে চলে, কেউ শুনি 47-এর পরেও সহজভাবে আসছে, কেউ বিতাড়িত হয়ে আসতে হয়েছে, আবার দেশের ভিতরে বিভিন্ন জায়গার থেকে এসে, যেরকম খুলনা শহরে নোয়াখালী বরিশালের লোকজন এসে জুটেছিল একসময় অনেক, ফরিদপুরের লোক তো অনেক বেশি ডমিনেট করে, তারপরে আরো ক্ষুদ্র আকারে এখন বলবে যে রামপাল, আমাদের টিচার্সদের একটা গ্রুপ কিন্তু বাগেরহাট থেকে আমরা জানতাম, বাগেরহাটে একটা মেজর সাপ্লাই ছিল। এই কনটেক্সটে তোর যদি মনে পড়ে, এটাকে জাস্ট
আমার কাছে একটা প্রশ্ন যে আমাদের ওই খুলনা শহরেরই কম্পোজিশন, এখনকারটা বলছি না, কিন্তু ওই সময়টাতে হ্যাঁ যদি সেগুলা পরের জ্ঞান দিয়ে হোক বা তখনকার জ্ঞান দিয়ে হোক, এখন যদি আবার আমরা রিকনস্ট্রাক্ট করি, বুঝতে চেষ্টা করি যে আসলে কোন ধারার থেকে কোন ধরনের লোকজন কে আসছে, নাম ধরেও বলতে পারিস, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট বুঝার জন্য বলছি। খুলনার খুলনার লোকেশন, খুলনা যশোর দুটো খুলনা একটা, এটা কিন্তু আমাদের খুলনা যশোরের একটা স্পেশাল লোকেশন আছে, যে লোকেশনে খুলনার থেকে ঢাকায় আসতে তোর পুরো একটা দিন লাগতো, 24 ঘন্টা 24 ঘন্টা লাগতো। কিন্তু খুলনার থেকে আমি কলকাতা যেতে খুব বেশি হলে 5 ঘন্টা লাগতো। মানে আমরা বলছি স্বাধীনতার সময় 1971 সালেও কম করে হলো 1965 আগে পর্যন্ত, 65-তে তো যাওয়া আসা বন্ধ হয়ে গেল। হ্যাঁ ওটা তো কলকাতার কথা বলছি, কিন্তু আমি কলকাতার কথা বলছিলাম যে আরিচা ঘাট থেকে ঢাকা শহরে ছিল 1 2 3টা ফেরি, মানে মিরপুরে একটা ফেরি ছিল, তারপরে আরো 2টা ফেরি ছিল, 3টা ফেরি, আবার ওদিকে ছিল কামারখালীতে আবার একটা ফেরি ছিল, কামারখালীটা একটা বড় ফেরি ছিল, এবং সেটা নিয়ে তারপরে তো রাস্তা তো আছেই, এই জন্য 24 ঘন্টা লাগতো, যেটা কিনা স্টিমারেও 24 ঘন্টা লাগতো বা তার থেকে কিছুটা কম। কলকাতা অনেক কাছে, এনিওয়ে যেটা বলছিলি যে এই কানেক্টিভ কলকাতার সাথে, খুলনা যশোরের লোকদের কিন্তু কলকাতার সাথে কালচারালিও কিন্তু দে আর মোর অ্যাফিলিয়েটেড উইথ ওদের সাথে, কলকাতার সংস্কৃতির সাথে। এবং কলকাতার আমাদের এখানকার লোকদেরও যেমন কলকাতায় যাওয়া আসা ছিল, কলকাতার লোকদেরও মানে ওয়েস্ট বেঙ্গলের ওদেরও আমাদের এখানে আসার আমাদের লিঙ্কটা ছিল। মানে ভালো ভালো যদি নাম বলি, রবীন্দ্রনাথের বাবার শ্বশুর বাড়ি, তার নিজের শ্বশুর বাড়ি দুটাই খুলনায়। ওই পরিবারের অনেক বধূ আসছে ফুলতলা এবং লবণচোরার বেল থেকে, এরকম অনেক আছে। সেই জন্য অনেকে আমাদের অনেক বন্ধু ছিল যারা 48-এ ওদের বাবারা চলে আসে পাকিস্তানে, আবার অনেকে আছে। তোর মনে পড়ে কারা আসছিল 48-এ? আমাদের ইয়ে ছিল, ওই ওবায়দুল্লাহর কথা মনে আছে? হ্যাঁ ওবায়দুল হক। হ্যাঁ আমার মনে, জানা মতে মনি ভাইরা, মানে ওবায়দুলের বড় ভাই ওবায়দুল, ওদের পরিবারটা ওই পাশ থেকে আসছিল কলকাতায়। হ্যাঁ ওরা ওইখানে ছিল, ওদের বাড়ি তো হচ্ছে হাওড়া থেকে, এবং হাওড়া থেকে ওরা এক্সচেঞ্জ করে ওদের একটা, তো খেয়াল আছে কিনা, মুন্সি ফুলতলা একটা পেট্রোল পাম্প ছিল। ও ওইটা ওদের ছিল? আচ্ছা, এবং সেটা কিন্তু এক্সচেঞ্জ করে পায়। আচ্ছা, এরকম অনেকে এক্সচেঞ্জ করে এসেছিল। তারপরে আমাদের আর কার কথা বল, জাহিদ ভাইরাও কিন্তু কলকাতায় ছিল। জাহিদ ভাইরা কলকাতা ছিল, কিন্তু এটা ওদের বাড়ি সাতক্ষীরা, পয়গ্রাম কসবা। হ্যাঁ পয়গ্রাম কসবা, হ্যাঁ পয়গ্রাম কসবা, রাইট। কিন্তু ওরা থাকতো কলকাতায়। আচ্ছা, খান সাহেব ইয়েতে থাকতো, ওদের বাড়ি ঘর সব কলকাতায়। তারপরে এই 48-এ ওরা চলে আসে। তো একটা গ্রুপ আমরা দেখছি যে যারা ওই পাশ থেকে এ পাশে আসছে, কিন্তু যাদেরকে আমরা চিনি তাদের বেশিরভাগ ক্ষেত্রে, এবং আমি এটা অবাক হয়েছি যে আমাদের চৌধুরী সাবুদের কথা বলছি, চৌধুরীদের পরিবারও কিন্তু তারা ওপারের ছিল, এবং তারা পার্ক স্ট্রিটে তাদের ব্যবসা বাণিজ্য ছিল ওইদিকে, এবং তারা আমাকে যেটা বললো 49-এর দিকে এক্সচেঞ্জ করে এ পাশে আসছে। এক ভাই চলে আসলো ঢাকাতে, দুই ভাই ঢাকাতে, আরেক ভাই মানে সাবুর বাবা মঈনুদ্দিন আখতারউদ্দিন চৌধুরী। কিন্তু তাদের এটা ছিল ব্যবসা বাণিজ্য, সম্পত্তি সবকিছু ওপাশে ছিল, তারা এক্সচেঞ্জ করে আসলো। তার মানে হচ্ছে কি, এই ওবায়দুলের কথা বললি বা অন্য আরো 2-4 জনের এরকম পাওয়া যাবে যে একটা গ্রুপ, তারা কিন্তু কলকাতা থেকে ওইভাবে যে একটা ধাওয়া খেলো, পুরায় ফেললো, সেই ঘটনা ঘটে। তারা একটা এক্সচেঞ্জ করে প্ল্যান ওয়েতে মুভ করে আসতে পারে। আমাদের শ্রীশনগরে যে জমিদার আকবর
আকবর শেষনগরটা তো মনে আছে, আমার দাদি বাড়ি যেখানে। এই তো তোর বাড়ি ছিল তো শেষটা। হ্যাঁ, সেই জায়গাতে যে জমিদার, তোদের অরিজিনাল বাড়িটা দিতে না শেষনগরে না? শেষনগরে। কিন্তু আমরা থাকতাম ভাড়া। ওইখানে যে জমিদার ছিল সে এক্সচেঞ্জ করে বাইরের থেকে ওখানে আকবর আলী বা এই জাতীয় কিছু একটা লোক ওপারের থেকে আসলো, আর এখানকার লোক ওপারে চলে গেলো এক্সচেঞ্জ করে। মানে খুলনায়, হ্যাঁ খুলনায় একটা বড় গ্রুপ আমরা দেখছি, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য এখানে একটা এক্সচেঞ্জ করে তারা চলে আসছিল। কিন্তু অন্য কি কি গ্রুপগুলা, আমি যেরকম আমার বাবাদের দিকে যখন তাকাই তখন আমি দেখতে পাচ্ছি যে না, ওটা আশেপাশের থেকে হিস্টোরিক্যালি গ্র্যাজুয়ালি, যেমন গ্রাম থেকে শহরের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যায়, আটরাত থেকে শিক্ষকতা, ব্যবসা বাণিজ্য করতে করতে তার নিয়ার বাই শহর মানে হোম টাউনের মতো সেই জায়গাতে সে সেটেল করলো। তার মানে সে কিন্তু বহিরাগত না ওই অর্থে লং টার্মে। তো এটাকে আমি আরেকটা গ্রুপ ধরি। আমার কাছে মনে হয় ওই যে যার কথা বললি আবুল ভাইদের, ওদের ফ্যামিলি গুলা আইজগাতির থেকে, তো ওরকম ধরনের অনেক ফ্যামিলি আছে যারা আশেপাশের এলাকার থেকেই ওখানে সেটেল করেছে। আর আরেকটা গ্রুপ যেটা বুঝি যে যারা এই নিয়ার বাই, মানে যেটা বললাম চিতলমারির থেকে শুরু করে গোপালগঞ্জ, ফরিদপুর, এখানে কিন্তু একটা বিরাট বসতি এখানে নিল। এটা কি পার্টিশনের পরে? কেন আমি এই কথাটা তুলছি, আমার কাছে আমি মাঝে মধ্যে ভাবি যে পার্টিশনের পরে একটা গ্রুপ যেমন দেখছি যে যাদের প্রপার্টি ছিল এক্সচেঞ্জ করে আসছে এপাশে, কিন্তু আরেকটা গ্রুপ সম্ভবত সহায় সম্পত্তি ফেলে দিয়ে চলে আসতে হয়েছে, এবং তেমনি এখানকার অনেক লোক সহায় সম্পত্তি ফেলে দিয়ে চলে যেতে হয়েছে। এটা হতে পারে বলে বলছি, নট নেসেসারিলি খুলনা শহরে হয়েছে কিনা জানি না, কারণ ছোটবেলাতে বাগেরহাটে আমাদের দেখ টিচার মহলের হিন্দু সম্প্রদায় থেকে আসা লোক সংখ্যা ডমিনেট। শৈলেন্দ্র দত্ত ছিলেন আমাদের অঙ্কের টিচার। আমি এই নামটা কিন্তু অনেকদিন ধরে আমার থেকে ঘুরছে, আমি পাচ্ছি না। আমিও মনে করতে পারছিলাম না, হঠাৎ করে এই যখন বাগেরহাট বললি তখন শৈলেন বাবু। হ্যাঁ, শৈলেন স্যার আমাদেরকে, তারপরে ওই কবরস্থানের উপরে যে ছিলেন একজন, খুব টিউটরিং করাতেন ওই আমল থেকে, মানে সাহেবের কবরখানার রাস্তার কথা বলছি। সাহেব কবরস্থান, হ্যাঁ সাহেবের কবরখানা হচ্ছে পঞ্চবিধির মোড় থেকে ডাক বাংলার এটা দেখ, এটা কিন্তু আমার অন্য কোথাও কিন্তু খুব একটা নাই। যেমন অ্যাকচুয়ালি ওইটা কিন্তু হচ্ছে সিমেট্রি রোড। তোর দিন খেয়াল থাকে, মানে সিমেট্রি মানে কাগজ কলমে কিন্তু এটা সিমেট্রি রোড। হ্যাঁ, আবার ঠিক ওইটাকে সবাই আমরা বলতাম ওইটা সাহেব কবরস্থান। হ্যাঁ, যেহেতু ওই কবরস্থানটা ছিল খ্রিস্টানদের জন্য, খ্রিস্টানদের সাহেব কবরস্থান। কি সুন্দর কথা, খুব সুন্দর কথা কিন্তু সাহেব। আবার ঠিক ওইটার আরেকটু ওদিকে গেলে তোর ওইখানে ছিল মন্দিরটা, আমরা ওইটাকে বলতাম ধর্মসভা। হ্যাঁ, ধর্মসভা, হ্যাঁ, ওই ওইখানে পূজা হতো। হ্যাঁ, ওই পিকচার প্যালেসের মোড় থেকে এইসের দিকে মির্জাপুরে যেতে গেলেই ধর্মসভার মোড়। আচ্ছা, আরেকটা জিনিস আমি না বললে পারতেছি না। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি যেটা না বলতে পারতেছি না সেটা হলো 60s এ, আই এম শিওর 50s এর পিছনে খুলনাতে কিন্তু আমরা সেকুলার ছিলাম। সেগুলো মানে এক্সট্রিমলি, আমার কাছে যখন চিন্তা করি, আমার এখনো স্মৃতিতে ওই অজিতদের বাসাতে, দেবাশিস, অজিত, হ্যাঁ, ওদের বাসাতে আমার এখনো লুচি আর মিষ্টি কথা মনে পড়ে সবসময়। আমি মিস করি এই যে পূজার সময় এবং ধর্মসভায় যাও। ধর্মসভাটা মাস ছিল। তারপরে ইসের থেকে ওই আমার মনে আছে কালীঘাটের ওই দিক থেকে কুমারী পূজার প্রসেশন এলং, যেটা কিনা ওই করোনেশনের উল্টো দিকে সাউথ সেন্ট্রাল রোড নাকি, সাউথ সেন্ট্রালের মাথায় একটা যেটা ছিল তোর, মানে অডিটদের বাসা দিয়ে আরেকটু সামনে গেলে হাতের বাম পাশে, হ্যাঁ, ওই যে জিনিসটার প্রসেশন ধরে আমরা নিজেরাই পার্টিসিপেট করতাম। কিন্তু ওইটা তার মানে হচ্ছে অ্যাজ লেট অ্যাজ আমি বলছি 65-66 পর্যন্ত কিন্তু
66 আমরা তখনও ছিল। হ্যাঁ তখন ছিল ওই হ্যাঁ, জিনিসটা। তার মানে কি আমি কারণ এই কারণে তুলছি যে কম্পোজিশনটা, ওইখানকার কম্পোজিশনটা এমন একটা কিছু ছিল যে যে অনেক ধরনের গ্রুপগুলো ওখানে আসছে। এক্সচেঞ্জ গ্রুপটা বুঝলাম, স্থানীয় গ্রুপটা বুঝলাম, কিন্তু তখনও কি মনে হয় যে শহরের ভিতরে প্রপার্টি ধর্মের ভিত্তিতে কাউকে তাড়াই দিয়ে দখল করা, কারণ সবুর খান তো এই প্রবণতা ছিল। হ্যাঁ, সবুর খান সবুজ খান সম্পর্কে ছিল তো একটা ওখানে, অ্যালিগেশন আছেই যে সে, কিন্তু সেটা হিন্দুর কি জায়গা ওই অনেক নিয়েছে। লবণচোরা গোছের জায়গাতে করছে নাকি অন্য কোথাও করছে, এটা আমি বুঝতে পারছি না। তবে দেখ, আমি তো তুই তো বলতে পারবি আমার থেকে ভালো, খুলনায় কিন্তু রায়ট হয়নি কখনো। পরে হয়েছে ওই 65 এর পরে, এবং সেগুলো হয়েছে তোর ওই বিহারিদের দ্বারা। যখন রেল শ্রমিক, রেলওয়ে কেন্দ্রিক যে আরেকটা পাড়া গড়ে উঠলো, এই তখন এটা হ্যাঁ তখন কিন্তু আস্তে আস্তে, কিন্তু এইটার আস্তে আস্তে ইতিহাসটা মানে রেল লাইন ধরে সৈয়দপুরটা ডোমিনেট করত, খুলনাটা ছিল এন্ড পয়েন্ট, এবং সেখানেও ছিল, কিন্তু সম্ভবত এটা অনেক কন্ট্রোল ছিল আগে। 65 যুদ্ধের পরে হয়তো এটা একটু মাথাচাড়া দিতে শুরু করে। 65 যুদ্ধের পরে একটু মাথাচাড়া, কিন্তু খুলনা ওয়াজ ভেরি পিসফুল, মানে কোএক্সিস্টেন্সটা। হুম। এবং ওই জন্য তোর এই প্রশ্নের ইয়েতে বলি যে আমার মনে হয় না যে ওই এমনি নর্মাল তো আমাদের ধর দখলদারি, এটা তো সেই সবসময় ছিল, কিন্তু তোর এই যে পিসফুল কোএক্সিস্টেন্স, ইট ওয়াজ দেয়ার 65 এর যুদ্ধের আগে পর্যন্ত খুবই ছিল। আমি এটুকু বলতে পারি যে আমি পারহ্যাপস I know better Mahabharata and Ramayana than many Hindus today. ও এটা তো আমি নিজে জোর গলায় বলতে পারি যে অনেক বেশি হ্যাঁ, এই ওদের বিষয়গুলো থেকে আমরা জানা, অনেক ক্যারেক্টার বেশি গুলো জানি, কারণ আমরা রীতিমতো আমাদের পূজা করতাম, পূজাতে বসতাম, কারণ ওই যে প্রত্যেক তোর প্রসাদ নিতে হবে তো। কিন্তু আমি একটা জিনিস একটু কনফিউশন আছি, সেটা হচ্ছে এটার ধারাবাহিকতা থেকেছে কিনা জানি না, যে একদিকে হয়তো খুলনা শহর রিলেটিভলি সেকুলার পিসফুল, কিছু কিছু পকেটে হয়তো এদিক ওদিক হচ্ছে যেটা আমাদের নজরে আসতো না, কারণ ওই যে কথাটা বললাম যে যেমন বিরুদা বা কৃষ্ণাদি এদের কি হলো আমাদের অতটুকু স্পষ্ট না, পরবর্তীতে ওই জায়গাগুলো কি হলো এটা আমার জানা নেই আর। কিন্তু আমি যখন চিন্তা করি এখনো পর্যন্ত এই হার্ডলি 4-5 বছর আগেও আমি পথে একজনকে লিফট দিচ্ছিলাম, থাকে ইসের পাশে আমার চিতলমারির এদিকটাতে আর কি, এবং আমার কাছে ওই তেরোখাদা এদিকের পথটা আছে না, যেটা কিনা তুই যদি জেলখানা গেটটা পার হয়ে ওদিকে যাস আইসগাতির দিক ওই যে দিয়ে, দিক আইসগাতে থেকে দিয়ে হ্যাঁ যাবি তুই, ওদিক থেকে রাস্তা চলে গেছে না ফকিরহাট, আমাদের সেই স্কুল, আমাদের স্কুল, হ্যাঁ আমাদের স্কুল মানে কি, রতন বুঝছি, সেন স্কুল, হ্যাঁ রতন সেনের স্কুলের ওই পথ দিয়ে চলে গেলে পরে ভিতরের দিকে, ফকিরহাট যাওয়া যায়, একটা রাস্তা আছে রে। হ্যাঁ ভিতরের দিকে আমি তখনও শুনছি কমপ্লেন একজন করছিল যে এই শাসনের আমলেও যে কি পরিমাণ তাদের জীবনকে অত্যাচার করে বিভিন্নভাবে তাদের জমি জমা দখল করার চেষ্টা চলে। আমি প্রশ্নটা তুলছি এই জন্য যে আমার কাছে, আমি বিভিন্ন পারিবারিক সূত্রে হোক বা বাইরের থেকে টুকটাক ঘটনার একটা আওয়াজ পাই যে এমনকি ওই 63-64 সময়ও অনেককে কোয়েটলি লুটপাট হয়তো চলতো, এটা হয়তো নারীর উপরে পড়তো, সম্পত্তির উপরে পড়তো, থ্রেড দিয়ে লিখিয়ে নেওয়া হতো, কিন্তু এটা সম্ভবত শহরের উপরে সেই আঁচটা এসে আমরা খুব বেশি দেখতাম না, কারণ শহর তখনও একটু পুরনো স্টাইলে নাট্য জগৎ চলছে, নাট্য মন্দির অথবা অন্য সিনেমা, লোকজন, আড্ডা, একটা আলাদা কালচারে চলছে, কিন্তু কোয়েটলি ট্রান্সফরমেশন হয়তো ঘটছিল যেটা আমাদের ওই ছোটবেলাটাতে ঠিক নজরে পড়েনি। বুঝতে পারি
চোখে পড়েনি। তোর কি আর কোনো কেস মনে পড়ে যেটা পরবর্তী এই থিমটাকে আমি একটু আগবাড়ায় বলছি যে আসলে আমাদের দেশে মানে আমাদের দেশে বলতে বাংলাদেশে যদি চিন্তা করি যে সাতক্ষীরা এখন তুই জানিস ওই ওনারাও তো মানে আমি বলছি চাচা বলি যাকে তুই মামা বলিস আর কি ওনারাও তো ওপার থেকে আসছিলেন তাই না? ওপার থেকে হ্যাঁ, এবং ওরা কি এক্সচেঞ্জ করে আসছিল? ওরা এক্সচেঞ্জ করে আসেনি, ওদের ছিল কি ওদের ওরা ওরা দুই নৌকাতে পা ছিল সবসময়। আচ্ছা, মানে ওদের দুই নৌকাতে পা ছিল মানে কি চাকরি করতো কলকাতায়, এদের সবারই এইটা ছিল আর কি। বিয়ে করতো সাতক্ষীরায়, থাকতো বসিরহাট। আচ্ছা, কলকাতায় চাকরি, বসিরহাটে বাসা, আর বিয়ে করতো সাতক্ষীরা। কারণ ওই সমধর্মী মহিলাদের সাপ্লাইটা বেশি ছিল এপারে, সেই কারণে হয়তো সেটাই, সেজন্য ওদের খুব একটা অসুবিধা হয়নি। ওই ৭১-এ গিয়েও কিন্তু ওদের অসুবিধা হয়নি, ওখানে গিয়ে এখান থেকে চলে গিয়ে ওদের ভালো জায়গা মতো হয়েছে। আমরা তো ক্যাম্পে ঢুকছি, কিন্তু ওরা কিন্তু বেশ বাড়িঘর বুঝছি। অর্থাৎ যারা দুপাশেই মেইনটেইন করে গেছে তারা এই দেশভাগজনিত বিভিন্ন বিভ্রান্তির ভিতরেও রিলেটিভলি তারা স্বাচ্ছন্দ্যে থেকেছে, এটাই তো মোটামুটি বলা যায়। যারা এপারেও আছে কিছু আত্মীয় ওপরে, হ্যাঁ, এটা কিন্তু আসলে কিন্তু ইনভ্যারিয়েবলি সর্বক্ষেত্রেই আমার মনে হয় প্রযোজ্য যে এই যারা দুপাই রেখে চলছে তারা বিপদের সময় সবকিছু হারাচ্ছে না, বরং দুটাকেই আরো সংহত করছে। এরকম ধরনের এই শ্রেণীর লোক আমি যদি সমাজে খুঁজতে যাই আজকে বাংলাদেশের সমাজে, কারণ আমি কেন কথাটা তুলছি, আমি যখন আস্তে আস্তে ঘাঁটতে শুরু করি তখন দেখি যে আচ্ছা অমুক পরিবার, ধর লতিফুর রহমানদের পরিবারের কথা যদি চিন্তা করা হয়, তারা আসছে কোত্থেকে, অথবা আমার মনে আছে শাহেদ লতিফ বলে ওনারা ছিলেন ইউএনএসক্যাপে কাজ করতেন ভদ্রলোক, ওনাদের পরিবার দেখতে গেলাম, এরকম ধরনের পাওয়া যায়। সুতরাং অনেক ফ্যামিলি দেখছি যে যারা বাংলাদেশের ক্ষমতাধারী, আমি যদি সাটল ওয়েতে এখন খুঁজতে যাই, এটা কোনো বিভেদ আনার উদ্দেশ্যে বলছি না, কিন্তু আমি যদি ওদের এথনোগ্রাফিক এবং অরিজিনস গুলাকে চিন্তা করতে যাই তখন মনে হয় যেন ইভেন আনিসুজ্জামান সাহেবরা মনে করেন, প্রফেসর আনিসুজ্জামান তোদের আত্মীয় তো, আমাদের আত্মীয় না? কোন দিক থেকে? আনিসুর রহমান সাহেব তোদের আত্মীয় মানে কি তোর নানির বাড়ি? হ্যাঁ, ওই যে ওই যে নানার বাড়ির দিক থেকে। হ্যাঁ, উনিও বসিরহাট গ্রুপ। তুই মোস্তফা কামালকে চিনিস না? ডক্টর মোস্তফা কামাল আমাদের 1 বছর জুনিয়র ছিল, 1 কি 2 বছর জুনিয়র ছিল ইয়েতে, সেন্ট জোসেফে। খুলনা এখন সে বেশ বড় এক ডাক্তার সমাজসেবী ইয়েতে। আনিস সাহেব হচ্ছে, ডক্টর আনিস হচ্ছে মোস্তফা কামালের আপন চাচা, আর মোস্তফা কামাল হচ্ছে তোর ওই যে লস্করদের কেমন যেন, ওহো, ওই জব্বার সাহেবের ওই ইসের বাসাটাতে, খানজাহান আলী রোডের যে বাসা। হ্যাঁ 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 হ্যাঁ, খানজাহান আলী রোডের বাসা, তাই তো? তুহিন হচ্ছে লস্কর বাড়ির মেয়ের ছেলে, মোজাম্মেল হক ছিলেন ডাক্তার, মোজাম্মেল হক চোখের ডাক্তার, মনে আছে? ডাক্তার মোজাম্মেল হক, হ্যাঁ, উনি হচ্ছে লস্কর বাড়ির জামাই ছিলেন, মানে আমার খালু। ওরা লস্কর বাড়ির সাথে উনি ডক্টর আনিসুজ্জামান। এবং তুই বলছিস যেটা, ওটা বসিরহাট এন্ড সাতক্ষীরার একটা আলাদা ওই গ্রুপ। ডক্টর আনিসুজ্জামান হচ্ছে বসিরহাট। আচ্ছা, আর ইসের ক্ষেত্রে মানে আরো যদি এইখানে যদি তুই ঢাকার সমাজের দিকে তাকাস, যারা অনেকে হয়তো মারা গেছেন, অনেকে এখনো বেঁচে আছেন, অনেক বয়স্ক, এই গ্রুপের ভিতরে কখনো মনে হয় যে এই
লোকগুলো আসলে ওরকম ক্যাটাগরিতে পড়ে? মানে আমি যদি এই বসিরহাট বা কলকাতা যারা এক্সচেঞ্জ করে বা জলপাইগুড়ি যারা এখানে আসছে, সেটার নাম যদি এখন ডিস্টিং করতে বসি, কারা কারা পড়বে? এর মধ্যে অনেকে আমরা প্রথমটাই বলতে হবে যে আব্বাসউদ্দিন সাহেব। আব্বাসউদ্দিন সাহেব, হ্যাঁ। আব্বাসউদ্দিন সাহেবের কথা বলতে হয়। তারপরে তোর বলতে হয় যে ওই যে তুই যে বলেছিলি যে ট্রান্সকমের শামীম ভাই ওরা, হ্যাঁ, লতিফুর রহমান সাহেবদের। তারপর তোর ঈদের কথা বলতে পারি। তবে আমি জানি না, মানে আমি হ্যাঁ, নাম বলবো না, হ্যাঁ, নাম বলবো না। এমন ওই যে তোর এক্সচেঞ্জ প্রোগ্রামের একটা ফানি দিক বলি। এক ভদ্রলোক মানে ওরা সম্পর্কে ভাইরা, একজন থাকেন কলকাতায়, আরেকজন থাকেন ঢাকায়। আচ্ছা, তারপর এটা কিন্তু কমন স্টোরি, ইট হ্যাপেন্ড, মেনি ইনসিডেন্টস আর দেয়ার। হ্যাঁ, তো যিনি কলকাতায়, উনি করলেন কি, ঢাকায় যে ভাইরা আছে ওনার কাছে টাকা পাঠালেন, বলে যে আমার জন্য একটা বাড়ি কেন, বাড়ি কেনার পরে আমি কলকাতা থেকে চলে আসবো। তো যোগাযোগ আছে, তখন তো চিঠি লেখালেখি হতো, চিঠিতে বল হ্যাঁ জায়গা কিনেছি, জায়গায় সবকিছু কিনেছি, বাড়ি কিনেছি। বাড়ি কেনার পরে তো উনি চলে আসলেন। চলে আসার পরে এখানে সেটা ওমা এই কি ব্যাপার, সে তো তার নিজের নামে বাড়ি কিনে ফেলেছে। তারপরে এরকম অনেক ঘটনা ঘটছে বাটপাড়ি ফ্যামিলি, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে, কিন্তু যেটা আমি বলছি সেটা হলো একটু অন্যদিকে। হ্যাঁ, ওই ভদ্রলোকেও কিন্তু দমে যাওয়ার মতো লোক না, টাকা পয়সাও ছিল। তো ওই বাসাটা ঠিক উল্টো দিকে উনি আরেকটা বাড়ি কিনলেন। বাড়ি কিনে ওই বাড়িটার নাম দিলেন ঠকিবাজ তাইফুর, যাতে প্রত্যেকদিন বের হয়ে দেখতে পায়। এই ঠকিবাজ তাইফুর এই জায়গাটার নাম কিন্তু অনেক বছর ধরে আমরা দেখছি, আমি মনে হয় 60s, বাংলাদেশ স্বাধীনতার আগে পর্যন্ত এটার নাম ছিল কাকরাইল। জায়গাটার নামই ছিল ঠকিবাজ তাইফুর। হ্যাঁ, না বুঝছি, না ওইটা যেরকম তুই যেরকম তুই বললি ওদিক থেকে এদিকে আসার টাকার ব্যাপার নিয়ে, আমি যেরকম একবার জানি যে আমার সাথে দিল্লি বিহারের সেমিনারে পরিচয় হলো একটা মেয়ের, ও আসছে, ও বেনারসে ওর বাসাটা। তো কথায় কথায় বেরোলো যে ওর আদিবাস, মানে ওর বাবা আর মারা ওরা আসছে খুলনার থেকে, এবং খুবই যখন শুনলো যে আমি খুলনা চিনি জানি সব যোগাযোগ, আমি বললাম তুমি তোমার ঠিকানাটা দিও, তারপরে কোনো এক সময় আসলে তুমি ঘুরে দেখে আসবে। আমি তখন যোগাযোগ করে এটা দৌলতপুর এলাকার কোন একটা জায়গাতে, সেখানে যে সবকিছু বের করে মানুষের নামটাও আইডেন্টিফাই করে দিয়ে যখন করতে গেলাম, তখন আমার কন্ট্যাক্ট পারসন এটা খুলনা থেকে, ও বলল যে ওখানে ওনাদেরই আত্মীয় স্বজনরাই আছেন, কিন্তু তারা মোটেই আগ্রহী না। যেই শুনছে যে তাদেরই জ্ঞাতি ভাই বোনদের কেউ একজন ওপার থেকে যোগাযোগ করছে, তখন তারা ছিটকে গেছে। এবং আমি তখন এগুলো নিয়ে ওই মেয়েটাকে জানালাম যে এই অবস্থা, তোমার যদি ইচ্ছা হয় আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি, কিন্তু বাস্তবটা, এই বাস্তবতাটাকে অনেকে বুঝতে চায় না, যে আসলে কেউ জোর করে নেয়নি, এটা তাদেরই আত্মীয় স্বজনরা এখন তাদের আমাদের ইন্টারেস্ট গড়ে উঠছে যে ওটা আর চায় না।
কারণ অনেকেই এপারের থেকে গেছে। তো এইসবের ভিতর দিয়ে কিন্তু সামহাও সোসাইটির উপরের দিকটাতে মোর্শেদ খানরা কোথাকার ছিল? মোর্শেদ খানরা চিটাগং, তবে অরিজিনালি ওদের চিটাগং। অরিজিনালি চিটাগং এর, এবং they had link with Burma. সো Burma. ওই বার্মিজ কানেকশন একটা, যেখানে রাখাইনের সাথে ট্রেড অনেক দিনের পুরনো ইতিহাস, সেই লাইনে একটা গ্রুপ আছে। এবং ওইটা একটু বেশি হ্যাঁ, চিটাগং এর মধ্যেই চিটাগং এর মধ্যে ওটা হচ্ছে আমাদের বর্ডার এরিয়াটাতে যা ঘটে থাকে ওই পাশে। আর ইসেদের ব্যাপারটা কি ধরনের, আমি যদি এখন চিন্তা করি এক একটা করে, মানে যে সকল ফ্যামিলিগুলা, যেরকম সালমান এফ রহমানের, সবাই বলে পাকিস্তানের এটা তো মার দিক দিয়ে ওরা পাকিস্তানের থেকে ছিল নাকি ইন্ডিয়ার একটা অংশের থেকে ছিল, এটার ব্যাপারে আমি কিন্তু কনফিউজ। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় মহাজের ক্যাটাগরির ছিল কিনা, হয় না যে লখনৌ বা, কারণ আমি অনেক ফ্যামিলিকেই জানি যারা হয়তো লখনৌ থেকে আসছে, এখানে সেটেল করে গেছে, এবং পুরোপুরি আমাদের খুলনায় ছিল, কিন্তু আমাদের খুলনায় বেশ কিছু ছিল যারা লখনৌ থেকে আসে, অনেক এসেছে। হ্যাঁ, সরকারি অফিসে বিশেষ করে ছিল অনেক। তো এই জিনিসটার ব্যাপারে মানে আমি বুঝতে চাচ্ছিলাম আমাদের ভিতরে যে মিশ্রণগুলো গড়ে উঠেছে, কোথায় যেন লাগে যে কারোর সাথে কারো অনেক সহজে কানেক্টেড হচ্ছে, কিন্তু অনেক জায়গাতে কানেকশনটা তুই হচ্ছে তখন আউটসাইডার মনে হবে আর কি। এই জিনিসটা আমি এখনো পর্যন্ত কিন্তু, টু বি অনেস্ট, আমি যেরকম মঞ্জুরি এলাহি ফ্যামিলি, এরা কোথাকার আমি জানি না। মঞ্জুর এলাহি উনি ওনার হচ্ছেন ওয়াইফ, কলকাতা। হ্যাঁ কলকাতা না? কলকাতা। আমার তাই মনে হয়, কারণ আমার যেটুকু মনে হয় যে নীলুফার মঞ্জুর মানে মিসেস মঞ্জুর, ওনার এই যে অরিয়েন্টেশন সেগুলা ফিট ইন করে অনেক বেশি ওপাশের সাথে। মঞ্জুর এলাহি সাহেবের বাবা কিন্তু কলকাতা হাইকোর্টের জাস্টিস ছিলেন। আচ্ছা, উনি ওখানকার ছিলেন। হ্যাঁ, আর নীলুফার আন্টির বাবা তো আমাদের বাংলাদেশে মন্ত্রী ছিলেন এক সময়। তবে ওই মনসুর এলাহি সাহেবের বাবা একদম 100% কলকাতা, এবং উনার বাবা থেকে গেছিলেন, কিন্তু এরা চলে এসেছিল। আচ্ছা আচ্ছা, বাবা ওপাশে থেকে গেলেন, এরা চলে আসছে। হ্যাঁ, এইটা একটা, আমি জাস্ট এক একটা করে যদি আমরা যদি ইসেদের কথা চিন্তা করি, এসিআইয়ের গ্রুপটার আসাফুদ্দৌলা সাহেব, ওনারাও তো আমার ধারণা ওপাশে ছিলেন। না, ফরিদপুরে। আসাফুদ্দৌলা ফরিদপুরের এদের আবার ওই যে ওই ছিল সম্পত্তি, ফরিদপুরের, কিন্তু সবকিছু কলকাতা বেসড। কারণ ওনার যে স্মৃতিচারণটা একটা অনুষ্ঠানের ভিতর দিয়ে ওনার তিক্ত অভিজ্ঞতার কথা তুলছিলেন, তাতে আমার কাছে মনে হলো তখন, তার মানে কি আমরা কি এইভাবে চিন্তা করতে পারি যে আসলে কিছু লোকজন ওপারেতেই জন্ম বড় এবং ওপারেতেই দেশ ছিল, জন্ম বড় হয়েছে, এবং তাদের অরিজিনটাই ওখানে ছিল, সেই গ্রুপটা যখন এদিকে আসছে তখন কিছু লিগ্যাল এক্সচেঞ্জ করে আসতে পারছে। আরেকটা গ্রুপ যারা এপারে তাদের দেশ জন্মভূমি ছিল, কিন্তু টেম্পোরারি অ্যাসেটস গড়ে তুলেছিল ওপারে, সেটা ব্যবসা হোক অথবা একটা বাড়ি হোক, তারা বরং বিতাড়িত হয়ে আসতে হয়েছে, মানে লুটপাটের ফেস করতে হয়েছে, এরকম কিছু বলবো নাকি? মানে আমি এটা এখনো পর্যন্ত আমি এই পার্টিশনের এই পার্টটা বুঝি না। কারো কারো অভিজ্ঞতায় যখন এই যে বললাম আমি চৌধুরীদের কথা, অথবা হয়তো অ্যাপ্লাইজ টু মঞ্জুর এলাহি সাহেবদের কথাতেও, এরকম অনেক ফ্যামিলি, লতিফুর রহমানদের ফ্যামিলিও হতে পারে, যারা আদিতে ওপাশে ছিল, মানে তারা তাদের জন্মগত, তাদের হারানোর ব্যাপারে না করে এক্সচেঞ্জ করে আসছে, তাদের মন মানসিকতার ধরন একভাবে গড়ে ওঠে, হয়তো অনেক কিছুর থেকে তারা ফ্রি হতে পারে। ওয়ারাজ
আরেকটা গ্রুপের ভিতরে কোনো তিক্ত কোনো অভিজ্ঞতা নিয়ে আছে, এই জিনিসটা আমি এখনো বুঝতে পারি না। কিছু কিছু আমি আমার কথা বলতে পারি, হ্যাঁ, আমার পার্সোনাল নিজস্ব সেটা হলো আমার শ্বশুর কিন্তু কলকাতায় বর্ন ব্রট আপ। আমার শ্বশুর শাশুড়ি দুইজন, দে আর বোথ বর্ন ব্রট আপ ইন ক্যালকাটা। কিন্তু আমার শাশুড়ি ছিল আবার ওই সাতক্ষীরা কানেকশন ছিল, কিন্তু আমার শ্বশুরের কোনো কানেকশনই ছিল না বাংলাদেশের সাথে। আর ওরা কিন্তু ইউপি থেকে পরে তোর লর্ড কর্নওয়ালিসের সময় ইয়ে থেকে ওদেরকে নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, ওদেরকে নিয়ে আসে। তো কলকাতায় কিন্তু ভালো ইয়ে ছিল। এটা তুই তোর শ্বশুরের সাইডটা বলছিস? আমি শ্বশুর সাইড কলকাতায় ভালো। ওই ফ্যামিলির মধ্যে যেমন আছে, তুই নাম শুনছিস কিনা, ডক্টর আবু সাইদ আইয়ুব, যিনি হি ওয়াজ উর্দু স্পিকিং বেঙ্গলি স্কলার, বিশ্বভারতীতে প্রফেসর ছিলেন, উনার আপন চাচা। আর চাচা হলো ডক্টর M.A.O. গানি, যিনি হচ্ছেন সিপিআইএম এর MLA ছিলেন বোধহয় 25 থেকে 30 বছর। এটা কোন সাইডে ছিল? বহরম মানে ওইদিকে? কলকাতায়, কলকাতা ইয়ের পার্ক সার্কাস থেকে। ওদের হলো, আমার শ্বশুরের বাবা মারা যায় যখন খুব অল্প বয়সে বাবা মারা যায়। তখন মানে আমার শ্বশুরের মা ওয়াজ এ সিঙ্গেল প্যারেন্টস। সেখানে তো ওনাদের কিছু ভালো সম্পত্তি ছিল, নিউ মার্কেটের আশেপাশে দোকান ছিল, ওয়েলসলি স্ট্রিটে ওদের দোকান ছিল, কলকাতায় বাড়ি ছিল 2টা কি 3টে এরকম ছিল। ওনার বড় মেয়ে তখন 47-এ, she is still alive, যে ফুপু যে, she is 97, she is alive. ওনার বিয়ে হয়েছিল বরিশালে বিয়ে হয়েছে। বরিশালের ওই যে মুসলমান জমিদার একজন ছিলেন ওই ফ্যামিলিতে। 48-এ একটা রাইট হলো কলকাতায়। রাইট হলো, হ্যাঁ, ওই যে সরওয়ার্দী সাহেব ওই ইয়েতে রাইট হলো। রাইটের পরে উনাদের বাড়ির সামনে কয়েকটা ডেড বডি রেখে দিয়ে চলে গিয়েছিল। দ্যাট ওয়াজ আ থ্রেট। এবং ওর পরের দিনই এই ভদ্রমহিলা এক ছেলে এক মেয়েকে নিয়ে কলকাতা থেকে, মানে ফ্রম ক্যালকাটা, স্ট্রেট ফ্রম Calcutta landed in Patuakhali. Huge cultural shock. And তো সব, আর দুইটা, একটা তো কালচারাল শক, আরেকটা হলো যে সমস্ত প্রপার্টি ওখানে ফেলে দিয়ে চলে আসছে, ইনসিকিউরিটি। And that lady did not survive for about, she survived only 6 months after that. এটা হচ্ছে ফুপু ছিল, ভাবির ফুপু আর কি? না, এটা হলো ভাবির দাদি, আপন দাদি। ও আচ্ছা, তোর শ্বশুরের ফুপু। ও, এটা আপন দাদি? হ্যাঁ, আপন দাদি, শ্বশুরের মা। আচ্ছা। পটুয়াখালীতে ছিল আর কি ফুফু। হ্যাঁ, কলকাতা থেকে ফুফুর বাসায়, মেয়ের বাসায় আসলো। আচ্ছা, ওইখানে ফুফু পটুয়াখালীতে। তো একে তো কালচারাল শক, সেকেন্ড হইতেছে তোর ওই শহর সম্পত্তি কি হলো তখন? ওটা পরে, অনেক পরে বোধহয় ওরা কিছু গভর্নমেন্ট কিছু টাকা, এক্সচেঞ্জে কিছু টাকা পেয়েছে।
যে এটা টাকা দিয়ে এই গুলশানের জমিটা কিনলো। এটা কতদিন পরে পেয়েছে? টাকাটা পেলো বোধহয় 1956 সালে। 1956 সালে যখন জমিদারি প্রথা হ্যাঁ, ওই বিলুপ্ত হলো, তারপরে 56 সালে টাকাটা পেল। এটা সেই কি টাকা দিয়ে স্টেট লেখাপড়া করেছে। হ্যাঁ, স্টেট নেগোশিয়েটেড ছিল, গভর্নমেন্ট নেগোশিয়েটেড নাকি পার্সোনাল? গভর্নমেন্ট নেগোশিয়েটেড এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল, মানে গভর্নমেন্ট এর থেকে। তো এই ধরনের যদি কেস চিন্তা করি, এরকম নিশ্চয়ই আরো অনেক কেস হচ্ছে। আই এম শিওর আরো অনেক হয়েছে যারা সরকার থেকে ইনিশিয়েটিভ নিয়ে এক্সচেঞ্জ করা হয়েছে, এই জিনিসগুলা করেছে। কারণ এটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমি একটা লেখা লিখেছিলাম, দেখেছিস হয়তো, মূল থিমটা বাঙালির বহুধা বিভক্তির কাহিনীটাকে নিয়ে, এবং সেখানে আমার কাছে মনে হচ্ছিল যে পশ্চিম বাংলায়, মানে বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে, তদানীন্তন পূর্ব বাংলার থেকে যারা বিতাড়িত হয়ে পশ্চিমে গেল, তাদের যে তিক্ত অভিজ্ঞতাকে এমন একটা ভাবে একটা কালেকটিভ হেড তৈরি হয়েছে। এই যে কালেকটিভ ঘৃণাবোধটা সামাজিক পর্যায়ে এমন ব্যাপক হাত আছে যে আজকের এই সময়ে দাঁড়িয়ে আমি ফেসবুকের কিছু কিছু এক্সচেঞ্জ দেখি, টেলিভিশন প্রোগ্রামের কিছু কিছু এক্সচেঞ্জ ওদের ওখানকার দেখি, সেখানে খুব ওপেনলি, মানে পারলে যেন এখানে এসে জমি দখল করে নিতে হবে, সবকিছুকে এখান থেকে ম্লেচ্ছদেরকে বিতাড়িত, এই ধরনের একটা অ্যাটিটিউড। কিন্তু এখানকার লোকজনদের ভিতরে যখন দেখি সেটা নাই, কিন্তু এই জিনিসটা নাই, এবং এই জায়গাতে একটা অদ্ভুত বৈপরীত্য দেখছি, এবং এটাকে আমি বোঝার জন্যই এত প্রশ্ন তুলছি বারবার করে ঘুরে ফিরে, হচ্ছেটা কি। কারণ যে অনেকেই নিশ্চয়ই আছে, কিন্তু কোনো না কোনো ফর্মে ওই জিনিসগুলো ডিফিউজড হয়ে গেছে, তারা হয়তো কম্পেনসেটেড হয়েছে না কি। মানে আমি জানি যে নেহেরুর আশরাফুদ্দৌলা সাহেব একটা কথা তোলেন বা মাঝে মধ্যে 47-এর এগ্রিমেন্টে কোনো একটা জায়গাতে, মৌলিটা হচ্ছে আপাততের জন্য মেনে নিলাম টাইপের, মানে কথাটা। আবার তারাই পার্টিশনটাকে খুব দ্রুত পুশ করেছিল, কিন্তু এই কাহিনীগুলোর ভিতরে বিগার ডিজাইনটা কি থেকেছে। কারণ আমাদের এখানে কিন্তু ওই ধরনের কোনো কালেকটিভ, আমরা লোকে বলে এন্টি ইন্ডিয়ান, সেটা কিন্তু ফ্যান্ড আপ হয়েছে পাকিস্তান পিরিয়ডে। কিন্তু ওই যে ওখান থেকে বিতাড়িত হয়ে এসে একটা জঘন্য স্মৃতি নিয়ে, তার মানে কি সমাজের দুইটা গ্রুপ আছে যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, সমাজের চেতনাকে নিয়ন্ত্রণ করে, শেপ আপ করছে, সেই গ্রুপটার ভিতরে সেই ধরনের স্মৃতি কেবলমাত্র তুই তোর যেটা বললি যে শ্বশুরের মা, মানে উনার যে ঘটনাটা, কিন্তু সেইটা সেইভাবে ব্যাপকভাবে হয়তো পরের জেনারেশনের কাছে ট্রান্সমিটেড হয়নি। ইভেন আমার যেমন শ্বশুরেরও কোনো রেটরিক নাই, হ্যাঁ, যে ইন্ডিয়ার এগেনস্ট একটা রেটরিক নাই, সেটাও নেই। কিন্তু হ্যাঁ, সেটা নেই, accepted and মোটামুটি they have done well, এখানে এসেও ভালো করেছে, সেই জন্য সেই ইয়েটা হয়তো প্রবাবলি আমাদের ইস্ট বেঙ্গল থেকে যারা, তবে একটা জিনিস কিন্তু এটা তো স্বীকার করতে হবে, ইস্ট বেঙ্গল থেকে যারা ওই বিতাড়িত বলিস যে ডিসপ্লেসড হতে হয়েছে, স্বইচ্ছায় চলে গেছে, হ্যাঁ অনেকে, তারা কিন্তু সবাই জমিদারের ছেলে মেয়ে ছিল, অবস্থাপন্ন ঘর থেকে ওখানে যেয়ে তাদেরকে খুব নিচে যেয়ে পড়তে হয়েছে, যে জন্য একটা সবাই স্মৃতি যাকে তিক্ততা। জিজ্ঞেস করবি তাদের কিন্তু জমিদারি ছিল। তাহলে কি আমি বলবো যে যারা ওপার থেকে এপারে এসেছে তারা রিলেটিভলি বেটার অফ হয়েছে এখানে Because এসে? they were more educated, mind you, হ্যাঁ, কলকাতার থেকে যারা আসছে হ্যাঁ, they were all highly educated, এখানে এসে কিন্তু তারা ভালো চাকরি পেয়েছে, সরকারি ইসের ভিতরে পেয়েছে, প্লাস অন্যান্য জায়গায়, প্লাস বিজনেসেও। এই যে ধর তোর মঈনুদ্দিন আখতারউদ্দিন চৌধুরী বল, ট্রান্সকম বল, এরা সবাই কিন্তু ভালো করেছে, বিকজ দে হ্যাড দ্য ব্যাকগ্রাউন্ড, দে হ্যাড দিস। আমাদের বাঙালিদের তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না,
আমাদের ইস্ট বেঙ্গল থেকে পূর্ব বাংলার যারা বাঙালি মুসলমান গ্রুপের কথা বলছিস, যে ওই হ্যাঁ, অর্থে তেমন ওরা ছিল। কিছু তারা কিছু ওরা এসে কিন্তু সব ভালো করেছে। হ্যাঁ, তারা সবাই গভর্নমেন্ট সার্ভিসে চলে গেছে, অন্যান্য এডুকেশন সার্ভিসে চলে গেছে, and they have prospered. সেজন্য they do not have so much regrets. তাদের ভিতরে রিগ্রেটটা নাই এবং তাদের সেই ভিতরে ধরনের কোনো রিগ্রেটটা কালেক্টিভই নেই। নাই। সেই জন্য হ্যাঁ, কিন্তু আমাদের দাদারা যারা চলে গেছে, যেহেতু এখানে তারা জমিদার ছিল, ওখানে গিয়ে সে ওই বউবাজার স্ট্রিটে 2 রুমের এক বাড়িতে থাকছে। সেজন্য সামাজিক চেতনাবোধটাকে শেপ আপ করতে এই গ্রুপটাই লেখনির মাধ্যমে হোক, অন্যান্য রাজনীতির মাধ্যমে হোক, ওই প্রচারটাই প্রাধান্য পেয়েছে, যেন এখান থেকে যা কিছু, এবং সেটাকে আবার ব্যবহার করছে হয়তো এমন গোষ্ঠী যারা এমন কিছু ছিল না, কিন্তু সেটাই আবার মানে সবাই তো আর তামামা জমিদারের ছেলে বাস্তব ছিল না। থাকে। হ্যাঁ, সবাই তো সবারই আর ছিল না। হাইকোর্টের মালিক। এনিওয়ে, এটা ইন্টারেস্টিং। এটা না আরে এখন তুই জানিস তো, তুই তো জানিস একটা, খুলনার সার্কিট হাউস বিক্রি করে দিয়েছিল এক ভদ্রলোক। এরকম তো কত রেগুলার হচ্ছে এগুলা। এই সেম ইন্ডিয়ান এক ভদ্রলোক হ্যাঁ, ইন্ডিয়া থেকে মানে ইস্ট পাকিস্তানে আসছে, তো হ্যাঁ, এক্সচেঞ্জ ইয়েতে তোকে সার্কিট হাউসটা দেখিয়েছে সাউরকা বাসে, তো সার্কিট হাউস দেখে খুব পছন্দ, কিন্তু এটা একেবারে ইয়ের বাইরে, তো আশেপাশে মানে খুব সস্তায় দিয়ে দিচ্ছিল, হ্যাঁ, তারপর বিক্রি হয়ে গেছে। মানে ভদ্রলোক এসে যখন পজিশন নিতে যাবে, তখন দেখেছে এই অবস্থা। এরকম কত রকমের জিনিস হতে পারে। এনিওয়ে, আজকে আমি মানে এই জিনিসটাকে আমি পার্সিউ করবো, কিন্তু তোর ব্যক্তিগত জীবনের আমি পরে আরেকদিন বসে একটু আলাপ করতে চাইবো। তোর জাহাজি জীবন, জাহাজি জীবনের অনেক কিছু জিনিস আছে আসলে বাইরের লোকজন অত বেশি জানে না, বোঝে না। আমি অনেক শুনেছি অন্যান্য জাহাজি লাইফ সম্পর্কে, তো সেখানে আমার কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোকে নিয়ে আসবো। আর আরেকটা যেটা বলেছিলাম যে আসলে ওই জীবন থেকে রিটায়ার করার পরে যে সকল কাজ ইন টার্মস অফ এনার্জি সেক্টর নিয়ে, আর সেই সাথে শেষটাতে আসবো দ্য ফিলান্থ্রপিস্ট খালিকুজ্জামান। এবং কারণ তুই যেহেতু রোটারিয়ান হিসেবে অনেক ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছিস, তো সেই বিষয়গুলোকে নিয়ে আমার ইচ্ছা আছে যে এটা যাতেই করতে পারি। ধন্যবাদ রে। কিন্তু তুই আমরা আমি 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 বাংলা, আমি প্রথমে কিন্তু ফাতেমা স্কুলে ভর্তি হই। তারপরে ফাতেমা স্কুল উড হ্যাভ বিন গুড যদি আমি ওই যেটুকু উর্দু জানতাম সেই উর্দু দিয়ে যদি আমি ক্লাসটা শুরু করতাম, কিন্তু ওইখানে বাদ সাধলো আমাদেরই এক আত্মীয় বাঙালি ছেলে, তুমি ইয়েতে ইয়ে করবা কেন, সেন্ট জোসেফে ভর্তি হও। তখন তখন আমাকে জোর করে সেন্ট জোসেফে ভর্তি করে দিল। আচ্ছা ঠিক আছে, সেন্ট জোসেফে ভর্তি হলাম। আমি তো লিখতে পারি না দোস্ত, মানে লিখতে পারি কিন্তু তোদের মতো এত সুন্দরভাবে লিখতে পারি না, এই কলম ভেঙে যায়। বুঝছি। সো দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা তোকে তখন ইসের দিকে, ওই জনদরদি করার দিকে বেশি উদ্বুদ্ধ করলো আপেক্ষিকভাবে। এবং সেটা একদিকে যেমন একটা লস হলো, কিন্তু আরেকদিকে আরেকটা গেইন হলো, যে বড় আকারে তুই আরো মানে আমার থেকে আমি বুঝি যে এই লোকজনের সাথে মেলামেশা করে চলার যে শিক্ষাগুলো, এবং সেই অর্থে যে বিরাট নেটওয়ার্ক গড়ে তুলতে পারাটা, এটা সম্ভব হলো। সেই জন্য তোর থেকে শিক্ষণীয়টা হচ্ছে যে এই সারাক্ষণ বুকিশ জিনিসের ভিতরে না বসায় রেখে বরং মাঝে মধ্যে ঠেলে মানুষকে সমাজের দিকে নিয়ে যাওয়া উচিত। এরকম একটা ব্যবস্থা থাকার দরকার, যাতে একটা পিরিয়ডে বাধ্য হয় ছেলেমেয়েরা ছোটবেলাতে সমাজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। আমি ল্যাঙ্গুয়েজ, এটা বোঝা গেল, ল্যাঙ্গুয়েজটা ওয়াজ দ্য মেজর ব্যারিয়ার। তাহলে বাংলা আস্তে আস্তে কবে থেকে লিখতে শিখলি? আমি
বাংলা লিখতে শিখলাম সে ক্যাডেট কলেজে গিয়ে। শফিকুল্লাহ স্যার যখন আমাদের মারা শুরু করলো তখন আসল শিখলাম। আর মোর্শেদ এর আগে স্যার, কিন্তু শিখি নাই। মোর্শেদ স্যারের অমায়িক ব্যবহারে নাকি সংস্কৃতি মানা মোর্শেদ স্যার। মোর্শেদ স্যার কিন্তু আমাদের, ওনার বাড়ি বরিশাল কিন্তু বড় ইয়েতে ওনার লিঙ্ক কিন্তু হচ্ছে খুলনার। ওনার ভাই ছিলেন গোলাম পীর, শাওয়ালিস বলে একটা ইয়ে ছিল। হ্যাঁ, শাওয়ালিস, ওই যে জাহিদ ভাইদের সাথে ওই রাস্তাতে আর কি, ওই রাস্তাতে শাওয়ালিস, কিশোরদের বাসাতে মনে হয় ভাড়া ছিল কিশোরদের বাড়ির ওইখানে। তো এই উনি কিন্তু ইয়ে কাটিয়েছে বেশিরভাগ সময় খুলনাতে। হঠাৎ হঠাৎ কিন্তু উনিও মনে হয় ওপারে, ওনার ভাষা বরিশালে ছিল, তাহলে খুলনায় এসে ভাষাটা ঠিক হয়েছে। খুলনায় এসে ভাষা ঠিক হয়েছে। হ্যাঁ, খুলনায় আসলে কিন্তু এর মিশ্রণ ঘটছে, এটা আমরা অনেক সময় ভুলে যাই। ওই জায়গাটাতে যে খুলনার ভাষাটা কিন্তু এখন কিছু কিছু করাপ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এর আগে কিন্তু খুলনায় আমরা কিন্তু একদম শুদ্ধ ভাষায় কথা বলতাম। আমরা যখন প্রথমে আসি, খুলনার ভাষাটা কিন্তু একেবারে শুদ্ধ ভাষা ছিল। লোকাল ডায়ালেক্ট আছে, কিন্তু যখন কথোপকথন হতো স্কুলে কখনো তো একেবারে শুদ্ধ ভাষা ছাড়া কথা বলতে হতো। That's interesting. আমার দোস্ত একটা মজার কি আছে তোর কাছে, তোর ওই স্যারের কথা মনে আছে? কাজল স্যার খুব কেতা দুরস্ত লোক ছিল, চশমা পরতো, ফর্সা, মাঝে মাঝে ধুতিও পরতো। কোন সাবজেক্ট? বাংলা, ইংলিশ। ইংলিশের তো একটা ছিল আমাদের গ্যাব্রিয়েল, পরের দিকে না, অমিয় মল্লিক গ্যাব্রিয়েল। হ্যাঁ, গ্যাব্রিয়েলের আগে, কারণ গ্যাব্রিয়েলটাই মনে হচ্ছে যেন আমাদের গ্যাব্রিয়েল স্যারের জুনিয়র, অনেক জুনিয়র। আচ্ছা, মানে উনি যখন আসে তখন মানে কি সে ধর শেষের দিকে আসলো, মানে আমাদের শেষ পর্বে 24-25 হবে। আচ্ছা, যখন জয়েন করছে তো ও মাঝে মাঝে ধুতিও পরতো। হ্যাঁ, ওইটা তো ওই সময় তো ওরকমই হতো। নর্থডাম কলেজ থেকে পাশ করে আসছে গ্যাব্রিয়েল স্যার, খুব বেশি না। তারপরে ওনার পরে কথা মনে আছে? বাংলায় করিম স্যার, হ্যাঁ, ওই যে দাড়ি ছিল। হ্যাঁ, ওয়াজেদ আলী স্যার, ওয়াজেদ আলী স্যার তো মনে আছে বিখ্যাত ওই ছেলের বউ দেখতে গিয়ে নিজেই বিয়ে করে আনলো, ড্রয়িং এর টিচার আমাদের ওই বাবুখান রোডের পিছনে হ্যাঁ, আইডিয়ালের পাশ দিয়ে গলিটাতে, ওই কোনাতে আইডিয়ালের উল্টা দিকে। আবেদ ছিল না, আর আবেদের ছোট ভাইটা ছিল ওই আইডিয়াল ইনক কে, ওদের ওই ফ্যামিলিটা কেন জানি না মনে হয় যেন, এগুলো যখন আমি চিন্তা করি আবেদদের ফ্যামিলির ফিচার্স গুলো লুক লাইক লখনৌ থেকে আসা, সাদা ফর্সা ধবধবে। হ্যাঁ, এখানে একটা থিম নিয়ে আমার একটু আলাপ করতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে সেদিনকে আমরা আরেক জায়গাতে আলাপ তুলছিলাম কথাটা, যে খুলনার পীর সাহেবদের বিভিন্ন জনের যখন চিন্তা করি যে একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলির কিন্তু একটা ঘরানা আছে, যেরকম গোনাগারকাটি পীর সাহেবের সাথে আবার অন্য আরেক যশোরের পীর সাহেবের কোন একটা যোগসূত্রতা আছে, এবং এই মানে সেটা পারস্য হোক বা বিশেষ করে আফগান, তুরস্ক, এই এলাকার যারা এসে সেটেল করেছিল, তারা তাদের নিজেদের ভিতরে এক ধরনের যোগসূত্রতা বজায় রাখত এবং ফ্যামিলি রিলেশনশিপস এগুলোকে মেনটেন করত। এবং এই জিনিসটাকে আমি কোনো স্টাডি এখনো পর্যন্ত দেখিনি যেখানে এই বিভিন্ন ঘরানাটা, এদের স্ট্রাকচারটা কি আছে, কি ছিল, কার সাথে কার কোথায় যোগাযোগ। আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে যশোর খুলনা মিলিয়ে এ পর্যন্ত মোট কয়টা পীরের ফ্যামিলি দেখে আসছিস? আমি যশোরে দুটা, নোয়াপাড়ায় একটা। যশোরে দুইটা, কোথায় কোথায়? একটা তো আমার
খালু শ্বশুর, হ্যাঁ, খরকির পীর সাহেব, খোরকির পীর সাহেব। খরকির আরেকটা পীর সাহেব। আরেকটা হলো তোর ওই যে ইয়েতে কি বলে এটাকে, পুরাতন কসবায়, পুরাতন কসবায় একটা আছে, ওটার নাম কোনো ওনার নাম আছে? নাম কসবা? আছে, নামটা আচ্ছা, আপাতত কসবা পীর সাহেব ধরি। কসবা। তারপরে আসছে তারপরে নোয়াপাড়া পীর সাহেব। নোয়াপাড়া পীর সাহেবকে তো আমাদের একটা আত্মীয়তা আছে, কিন্তু নোয়াপাড়া পীর সাহেবের সাথে গুণাগার কাটির পীর সাহেবের একটা কোনো যোগাযোগ আছে মনে হয়। আমি যদি এই চারটাকে ধরি, আর কোনো আছে পরে তো? সাতক্ষীরার দিকে সাতক্ষীরার নলতার পীর সাহেব। নলতার পীর সাহেব। নলতার পীর সাহেব তো অনেক আগের থেকে পুরনো। নলতার নর্থ পীর সাহেব, নর্থ পীর সাহেবটা আবার অন্যরকম পীর সাহেব। হি এরকম, ওয়াজ এ ডিডিপিআই, শিক্ষিত ভদ্রলোক। হ্যাঁ। সেই সেই আমলেই নলতা পীর সাহেবের মাস্টার্স করা, ইংরেজিতে মাস্টার্স করেছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তোর ইসের কথা মনে আছে যে কুদ্দুস সাহেব ছিলেন সেক্রেটারি, ছিলেন পাকিস্তান আমলে, সিএসপি অফিসার, এসপি কুদ্দুস সাহেব, হ্যাঁ। মনে আছে? রুহুল রুহুল কুদ্দুস। কুদ্দুস। রুহুল কুদ্দুস তো আবার আমার মামার মামা, মানে আমার সম্পর্কে আর কি, আমার নানার শ্যালক ছিলেন, কিন্তু আমার নিজের নানিরই না। উনারা তো নলতার ছিলেন আমার জানা মতে। রুহুল কুদ্দুসের কথা তুললাম এই জন্য যে ওই সময় ওই এলাকার থেকে নর্মালি তো ঢাকার সেন্টারে আসতো না, কিন্তু ওই সিএসপি অফিসার হিসেবে অনেক উপরে উঠতে পারার ভিতরে ওইটা একটা। আমার জানা মতো উনি নলতা এলাকার ছিলেন। নলতা প্রতি যে আসানিয়া মিশন যেটা আছে, হ্যাঁ, এটা ওদের ওটাও কি নলতা থেকেই অরিজিন? আচ্ছা, নলতা পীর সাহেবের ইয়ে আর কি, মূল। আসানিয়া মিশনটা আচ্ছা, সো উনি ওইটা, এস্টাবলিশ করেন, পরে আচ্ছা, আর কি ওটা বেড়ে যায়। আর উনার একটা ইয়ে হলো কি, নলতার পীর সাহেবের কোনো ইয়ে নাই, ফলোয়ার আছে, মুরিদ নাই। মুরিদ নাই। আচ্ছা, অন্যদের যেরকম মুরিদ আছে এবং একটা নেটওয়ার্ক যেরকম আছে। মুরিদ আছে, হ্যাঁ। কারণ ভদ্রলোক নিজেই এত রিস্ক ছিলেন, ও মানুষের কাছে নিবে কি, বড় দিদি তো বুঝছি। সেই সো ইয়েতে। মুরিদটাকে দেখছিস অ্যাজ এ কালেকশন এজেন্ট হিসেবে চলে আসে অনেক জায়গায়। আচ্ছা, মুরিদের হচ্ছে তোর এটা একটা কালেকশন টাকা। তা আমরা যদি ফিনান্সিয়াল। এখন, আমি যদি তোকে প্রশ্ন করি যে আচ্ছা, আমরা খড়কির পীর সাহেব, তারপরে কসবার ওখানকার, তারপরে নলতার পীর সাহেব, গুণাগারকাটিটা আবার এইদিকে চলে হ্যাঁ, আসছে, হ্যাঁ, গুণাগারকাটির পীর সাহেব, এই বাগেরহাটে যাচ্ছি না এখনো, কারণ বাগেরহাটের স্ট্রাকচারটা হয়তো একটু আলাদা হতে পারে, কিন্তু তোর জানা মতে খুলনা, সাতক্ষীরা এবং রূপসা একজন একটা পীর সাহেব আছে। রূপসা একজন আছে, নাম জানা আছে? রূপসা একজন পীর সাহেব, নামটা আমি ঠিক জানি না, আমি তো জেনে জানতে পারবো। রূপসা ঘাটের কাছে। রূপসা ঘাটের কাছে, আচ্ছা, ওখানে বেশ ইয়ে হয়, মানে ওরস টরস হয়। পরশু। এদের ভিতরে কোনো পারস্পরিক যোগসূত্রতা, ঘরানা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিরকম, এটা কোনো আইডিয়া আছে? পিসেবদের মধ্যে বুঝছিস, এদের মধ্যে কতগুলো সেক্ট আছে, নকশাবন্দি, তারপরে তোর মুজাদ্দেদি, তারপরে ইয়ে, এগুলো কিন্তু বেশ কয়েকটা ইয়ে আছে, কয়েকটা ঘরানা আছে। সেক্ট আছে। এরা কি কোন বাইরের কোন দেশ থেকে এসেছিল সেই সূত্রে মেইনলি মেইনলি আসছে? মেইনলি এটা, যেমন পীর সাহেবরা যারা আছে, হুম, আমাদের পীর সাহেব, অলমোস্ট অল পীর সাহেব স্যার তোর সুন্নি মুসলমান, কিন্তু স্ট্রং ইনফ্লুয়েন্স অফ শিয়াইজম, সুফিজমের কথা বলছিস? হ্যাঁ, সুফিজমের মধ্যে আচ্ছা, ভেরি হ্যাঁ। স্ট্রং শিয়া ইনফ্লুয়েন্স। তুই ওটাকে কিন্তু শিয়া ইনফ্লুয়েন্স বলছিস, আমি বুঝছি যেটা, সেটা হচ্ছে সুন্নি যে গ্রুপটার ভিতরে সুফিজমটা ডমিনেট করছে, তার কারণ আফগান পার্সিয়ার এই বেল্টের থেকে, মানে জামালউদ্দিন রুমির এক্সট্রিম, হ্যাঁ, রুমির প্রভাবটা কোনো না কোনো ভাবে
বা রুমি শুধু না, ওই হোল সেক্ট অফ ওই ইয়েটা পুরো তোর কালচারটা। ধর একদম টার্কি পর্যন্ত হ্যাঁ, ইয়ে থেকে আরম্ভ করে কর্নিয়া, হ্যাঁ ওই আরব পেনিনসুলাটারে বাইপাস করে ফেলছে। হুম। ওইখানকার যে আছে, আবার ওইখানে আরেকটা গ্রুপ আছে যেটা হলো তোর ওই হযরত আবু বকরের ইনফ্লুয়েন্স, ওরা হচ্ছে মুজাদ্দিদি। ও, হযরত আবু বকরের জিওগ্রাফিক এটা কোন জায়গায় ছিল, প্রভাবটার মানে ওনার অরিজিনটা কোথা থেকে ছিল? আরব? ওরা ইয়ে একদম ইয়ে কাবাব, মানে হি ওয়াজ So দ্য the ওয়ান হু Quraysh, হ্যাঁ, মাইগ্রেটেড। কুরাইশ বংশধর। হ্যাঁ, হ্যাঁ, no, he was not a Quraysh. ও কুরাইশ। Ali was Quraysh. আচ্ছা Ali আচ্ছা, Quraysh ছিল, হ্যাঁ। উনি Quraysh ছিল। সো মুজাদ্দিদিটা হচ্ছে উনার ইয়েটা। ওনার সূত্র ধরে মুজাদ্দিদি গ্রুপটার কথা বলছি। নাকশবন্দটা, না সরি মুজাদ্দিদ না, নাকশবন্দিরা হচ্ছে হযরত আবু বকর। নাকশবন্দিরা হচ্ছে হযরত আবু বকর, কিন্তু নাকশবন্দির ভিতরে সুফিজম না, সুফিজম, কিন্তু দে আর মোর হযরত আলীর থেকে, মানে ও এই যে এইগুলো সবাই সব সুফিরা, কিন্তু ওরা মানে যে ওদের যে চিফ হইতেছে হযরত আলী। কিন্তু খালি নাকশবন্দিরা, আবার নাকশবন্দিদের ইয়েও আছে, অ্যাকচুয়ালি নাকশবন্দিজ আর ভেরি রেডিক্যাল। রেডিক্যাল রেডিক্যাল মানে ইন দ্য সেন্স ওয়াহাবি ক্যাটাগরিতে পড়ে, তাই তো? হ্যাঁ, না কিন্তু আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা হচ্ছে যে মানে আমাদের এই এলাকাতে যদি কেউ একটা স্টাডি করতে চায় যে আসলে কতগুলা এরকম ঘরানা আছে, ছোট বড় যাই হোক না কেন, কোনোটা বিলুপ্তর দিকে যেতে পারে, কোনোটা উত্তির দিকে যেতে পারে, সেটা পরের কাহিনী, কিন্তু এই ঘরানাগুলোর একটা ইতিহাস আছে, তাদের ভিতরে এক ধরনের যোগসূত্রতা আছে, এবং সেটা শুরুটা এবং পরবর্তীতে এটা এখানকার লোকাল যে পলিটিক্স অ্যান্ড ইকোনমিকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে বা করছে, সেই জিনিসটা কিন্তু আমি কোনো স্টাডি এখনো দেখিনি। সেই জন্য আমি করে বেড়াচ্ছি যে কোনো কিছু, কোনো সূত্র পাওয়া যায় কিনা। কারণ আমার জানা মতে তুই মূলত সাতক্ষীরা, যশোর, খুলনা বেল্টার। কুমিল্লা বেল্টে তো আবার অন্যরকম হবে। কুমিল্লা বেল্টে খুব একটা পিছাবে না, বিশ্বের আমল দেখা যায় না, কিন্তু চিটাগংয়ে আছে, চিটাগংয়ে আছে, সিলেটে সিলেটে আছে, হ্যাঁ সিলেটে আছে, চিটাগংয়ে আছে, ময়মনসিংহে মনে হয় কম নাকি? ময়মনসিংহে এস্টাবলিশ নাই, নিউ পীর আছে, নতুন গ্রুপটা, হ্যাঁ নতুন ক্যাটাগরির লোকজন আছে, যেমন রাজশাহীতে আছে, রাজশাহীতে আছে, হ্যাঁ রাজশাহীতে যেহেতু শামকদুমের দেশ, সেই জায়গাতে একটা ইনফ্লুয়েন্স আছে। খুলনা, যশোর, সাতক্ষীরাতে হিস্টোরিক্যালি একটা গ্রুপ ইমার্জ করছে, কিন্তু এদের অ্যাক্রস রিজন মানে বাংলাদেশের ভিতরেই এই গ্রুপের সাথে আবার রাজশাহী গ্রুপের যোগাযোগ আছে কিনা, রাজশাহীর সাথে সিলেটের আছে কিনা, এই বিষয়গুলো কোনো কিছু জানা আছে তোর? স্টাডি হয়েছে কিনা কোনো কিছু? হ্যাঁ, স্টাডি হয়েছে। এটা তো তোর মানে পীর সাহেবদের, হ্যাঁ তোর আমি আচ্ছা, পেলে তাহলে আমি পেতে আগ্রহী, তুই যদি আমাকে পরে জানাস। অবশ্যই আমি জানি আছে বেশ কিছু